আসসালামু আলাইকুম সবাইকে। তো সবাইকে আমাদের কুইক অনলাইন স্কুল এবং মেডিকেল থাস্টারে স্বাগত। আজকে হচ্ছে আমরা 30 ডেজ কেমিস্ট্রি প্রোগ্রামের লেকচার 13তে আলোচনা করব এস ব্লক এবং পি ব্লক মৌল নিয়ে। তো এস ব্লক এবং পি ব্লকের কিছু কমন না মানে গ্রুপ ওয়াইজ কিছু কমন ক্যারেক্টার আছে যেগুলো নিয়ে মেইনলি আজকে লেকচারে আলোচনা করব। নেক্সট লেকচারে আমরা হচ্ছে মেইন পড়াটা পড়ব, অর্থাৎ অনুধাবনমূলক কিছু প্রশ্ন আসে পি ব্লক মৌলের কিছু ক্যারেক্টারের জায়গা থেকে, এবং ওই জায়গাগুলো আমরা হচ্ছে নেক্সট লেকচারে কভার করব। আজকের লেকচারটা একটু বোরিংও লাগতে পারে, কারণ আজকের লেকচারটা বই থেকে দেখায় দিব কী কী পড়া লাগতে পারে বা কোন কোন বৈশিষ্ট্যটা কীভাবে আসছে। তো তারপরে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করব, যতটুকু বোঝানো যায় ততটুকু বোঝানোর চেষ্টা করবো। এবং নেক্সট লেকচারটা কিন্তু অনেক এক্সট্রিম একটা লেকচার হবে, কারণ সেখানে কিন্তু অনুধাবনমূলক যত কোশ্চেন আছে পি ব্লক থেকে সকল কোশ্চেনের আনসার খুব সুন্দরভাবে পেয়ে যাবা। তো দেখো এখানে একটা নাম্বার দেওয়া আছে, তোমরা যদি আমাদের অন্যান্য কোর্স সম্পর্কে জানতে চাও বা অন্যান্য কোর্সগুলোতে ভর্তি হতে চাও, আমাদের কিন্তু তোমরা জানো বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, দেন ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব কিছুর কোর্স আছে এবং এত ডিটেলসে পড়ানো হয়েছে যেটা তুমি বাংলাদেশের কোনো জায়গায় পাবা না। সো আমরা এমন একটা চেষ্টা করতেছি যেন আমরা যা পড়াচ্ছি সেটা থেকেই যেন একজন স্টুডেন্টের প্রাইভেটের জায়গাটা ফুলফিল হয়ে যায় এবং স্টুডেন্টের যেন বাহিরে গিয়ে অন্য কোনো আরও প্রাইভেট না পড়তে হয়, আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি এবং আশা করি আমরা সফল হচ্ছি। কারণ তোমাদের অনেক স্টুডেন্ট আমাকে এখন জানাচ্ছে যে ভাই 30 ডেজ কেমিস্ট্রি প্রোগ্রামটা আসার পরে আমরা যে কেমিস্ট্রি ক্লাসগুলো করতেছি এরপর আমি প্রাইভেট ছেড়ে দিছি বা আমি প্রাইভেট আর নিচ্ছি না। প্রাইভেট হয়তো আমি নিতাম, কিন্তু আমি এখন প্রাইভেট নিচ্ছি না, জাস্ট এই কারণে যে আমি যখন ক্লাসগুলো দেখতেছি তখন আমি আস্তে আস্তে সবই বুঝতে পারতেছি। ঠিক আছে, তো যাই হোক কথাবার্তা শেষ করে আমরা হচ্ছে আমাদের মেইন বইটাতে যাই, যে এস ব্লক এবং পি ব্লকের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো দেখবো এবং আমরা বৈশিষ্ট্যগুলো লজিক্যালি ডেসক্রাইব করার চেষ্টা করবো যে কেন বৈশিষ্ট্যগুলো এরকম হয়েছে। ঠিক আছে, কেন বৈশিষ্ট্যগুলো এরকম হয়েছে আমরা দেখার চেষ্টা করবো। শিওর, চ্যাপ্টার 3, ওকে। সো একটু যাও নিচে, আমি কয়েকটা জিনিস একটু দেখায় দিয়ে যাই। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশনের জন্য, যদি এটা একাডেমিক, বাট আমি চাই যে কোনো একটা লেকচারে একাডেমিকের সাথে সাথে যেন এডমিশনটাও কভার হয়ে যায়। সো এখানে দেখো একটা চার্ট আছে যে এস ব্লক মৌল কতটি, পি ব্লক মৌল কতটি এবং কোনটা কত নম্বর পর্যায়ে আছে, কি কি আছে, এই ইনফরমেশনটা থেকে মেডিকেল এডমিশনে কোশ্চেন আসে অনেক সময়। তো দেখো এস ব্লক মৌল হচ্ছে 14টি, এস ব্লক মৌল কি 14টি, পি ব্লক মৌল হচ্ছে 36টি, ডি ব্লক মৌল হচ্ছে 41টি এবং এফ ব্লক মৌল হচ্ছে 27টি। টোটাল হচ্ছে 118টা মৌল এই পর্যন্ত আমরা আবিষ্কার করছি। ল্যান্থানাইটস যেটা আছে সেটা হচ্ছে 6ষ্ঠ পর্যায়ে এবং অ্যাক্টিনাইটস হচ্ছে 7ম পর্যায়ে। খুব স্পেশাল দুইটা জায়গা মানে পর্যায় বা গ্রুপ বলতে পারো। সো ল্যান্থানাইট যেটা আছে সেটা 6ষ্ঠ পর্যায়ে আছে এবং অ্যাক্টিনাইটস হচ্ছে তোমার 7ম পর্যায়ে আছে। ল্যান্থানয়েডস যাদেরকে বলা হয় তারা হচ্ছে তোমার ল্যান্থানাম অর্থাৎ 57 ল্যান্থানাম থেকে লুটিসিয়াম 71 পর্যন্ত, অর্থাৎ ল্যান্থানাম থেকে লুটিসিয়াম। আর অ্যাক্টিনাইট সিরিজের যারা যারা আছে তারা হচ্ছে অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত। অ্যাক্টিনিয়াম হচ্ছে 89 আর লরেন্সিয়াম হচ্ছে 103 পর্যন্ত। টোটাল হচ্ছে আমার ল্যান্থানয়েডস আছে 15টা এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে 15টা। ল্যান্থানয়েডসগুলোর মধ্যে তোমার শুধুমাত্র ল্যান্থানিয়াম যেটা আছে এটা হচ্ছে ডি ব্লক মৌল এবং বাকি 14টা হচ্ছে এফ ব্লক মৌল। আর অ্যাক্টিনয়েডসগুলোর মধ্যে আমাদের যেই অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম আছে তারা হচ্ছে ডি ব্লক মৌল, বাকি 13টা হচ্ছে এফ ব্লক মৌল এবং দুইটাই হচ্ছে তৃতীয় গ্রুপে অবস্থিত। আমি একটু যদি পর্যায় সারণীটা যদি পাই এখানে আমি একটু দেখা দিতে চাচ্ছি। পর্যায় সারণীটা মনে হয় পরে আছে কোনো একটা জায়গায় পর্যায় সারণীটা, রাইট? আবার সমস্যা নেই, আমরা গুগল থেকে দেখে নেব পর্যায় সারণীর। আচ্ছা এখানে মনে নাই, আমরা পর্যায় সারণীটা একটু দেখে নিই। ঠিক আছে, পর্যায় সারণীটা একটু আমরা দেখে নিই, আমার মনে হয় যে সেটা বেটার হবে আমাদের জন্য। পিরিয়ডিক টেবিল, তো দেখো পিরিয়ডিক টেবিলটা যদি আমরা একটু দেখার ট্রাই করি, এটা না তো আমি এটা পড়াইতাম না, আমি এটা পড়াইতাম মোস্ট প্রবাবলি। দেখো আসুক, পিডিএফটা আসুক, আমরা দেখব। সো এই যে দেখো আমাদের এটা হচ্ছে আমাদের পর্যায় সারণী। তো এই পর্যায় সারণীতে দেখো আমাদের এস ব্লক এবং পি ব্লক কারা, আমরা আগে বলছিলাম যে আমরা ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীটাকে 4টা ব্লকে ভাগ করছিলাম। ঠিক আছে, যে সমস্ত
পরমাণুর ইলেকট্রন, যে সমস্ত পরমাণুর ইলেকট্রন কি হয়, যে সমস্ত পরমাণুর ইলেকট্রন আলটিমেটলি, যে সমস্ত পরমাণুর শেষ ইলেকট্রন এস অরবিটালে যায় তাদেরকে বলা হয় এস ব্লক মৌল। অর্থাৎ সেইগুলো ছিল হচ্ছে তোমার 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপে যারা আছে তারা, ইনক্লুডিং 18 নম্বর গ্রুপের হিলিয়াম। তারপরে তোমার যে সমস্ত মৌলের ইলেকট্রন শেষ কক্ষপথের ইলেকট্রন, শেষ ইলেকট্রনটা তোমার পি অরবিটালে যায় তাদেরকে বলা হয় পি ব্লক মৌল। এইগুলা ছিল তোমার পি ব্লক মৌল। ঠিক আছে, তো তারপরে দেখো পি ব্লক মৌলের পরে আমাদের 3 থেকে 12 পর্যন্ত যারা ছিল সবাই ছিল ডি ব্লক মৌল। তবে এদের মধ্যে দেখো ল্যান্থানাইট যে সিরিজটা আছে, সেই ল্যান্থানাইট সিরিজের পজিশনটা হচ্ছে জাস্ট এই জায়গাটাতে। এটা হচ্ছে 6ষ্ঠ পর্যায়ের 3 নম্বর গ্রুপের ল্যান্থানাইটের পজিশন, এবং 7ম পর্যায়ের এই জায়গাটাতে হচ্ছে অ্যাক্টিনাইটসের পজিশন। আমরা আগের লেকচারগুলোতে সামহাও পড়ায় আসছি সেগুলো। তাদের মধ্যে একটা জিনিস চিন্তা করো, এই ল্যান্থানাইট সিরিজ বা অ্যাক্টিনাইট সিরিজে সবাই হচ্ছে এফ ব্লক মৌল উইদাউট। ল্যান্থানাইট সিরিজের যে ল্যান্থেনাম আছে আর অ্যাক্টিনাইট সিরিজের যে অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম আছে, তাদের ইলেকট্রন বিন্যাসে একটু ব্যতিক্রম দেখা যায়। এই ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমতার কারণে তারা হচ্ছে ডি ব্লক মৌল। অর্থাৎ ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম এবং অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম তারা হচ্ছে তোমার ডি ব্লক মৌল। এছাড়া ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের যারা আছে সবাই হচ্ছে এফ ব্লক মৌল। তার মানে আদতে দেখো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌল যদি আমি চিন্তা করি, ল্যান্থানাইট মৌল হচ্ছে তোমার কতটা? 15টা। অ্যাক্টিনাইট মৌল হচ্ছে তোমার 15টা। তাহলে টোটাল ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট মৌল আসে কয়টা তোমার? কয়টা আসে তোমার? 30টা। কিন্তু এই 30টাই কিন্তু এফ ব্লক মৌল না। তাদের মধ্যে ল্যান্থা নাম যেটা আছে সেটা হচ্ছে ডি ব্লক মৌল, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম যেটা আছে সেটা হচ্ছে ডি ব্লক মৌল, আর বাকিগুলো কি এফ ব্লক মৌল। আচ্ছা, তো এইটা আমরা দেখলাম। এখন আমরা তাদের ক্যারেক্টার, এই যে এস যেই তোমার ব্লকটা আছে, সেই এস ব্লক যে মৌলগুলো আছে তাদের ক্যারেক্টারকে এবং পি ব্লক মৌলগুলোর ক্যারেক্টারকে, আমরা ডি ব্লক মৌলগুলোর ক্যারেক্টার নিয়ে আমরা মোস্ট প্রবাবলি সামনের পরের লেকচারে আলোচনা করব। ঠিক আছে, সো এখানে চিন্তা করো, আমরা এখানে এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোর কিছু বৈশিষ্ট্য আমরা এখানে দেখব। দেখো, এই যে দেখো এস ব্লক মৌল, বিভিন্ন ব্লকের মৌলের সাধারণ ধর্মগুলি, আমরা সাধারণ ধর্মগুলি দেখবো, বিভিন্ন ব্লকের মৌলসমূহের সাধারণ ধর্মগুলি। দেখো এস ব্লক মৌল, যেসব মৌলের সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে কি বলা হয়? এস ব্লক মৌল হয়। তাদেরকে কি বলা হয়? এস ব্লক মৌল বলা হয়। আচ্ছা, এস ব্লক মৌল কারা কারা? আমি তো বললাম যে পর্যায় সারণীর গ্রুপ নম্বর 1 এবং গ্রুপ নম্বর 2 এবং এর বাইরে 18 নম্বর গ্রুপের হিলিয়াম, এরা সহ মোট 14টি মৌল, তারা হচ্ছে এস ব্লকের মৌল। ঠিক আছে, এদের ইলেকট্রন বিন্যাসের শেষ শক্তি স্তরটা কীরকম হবে? NS1 বা NS2। এটা আমরা যখন পর্যায় সারণী শুরু করি ফার্স্ট লেকচার আমরা পরে আসছিলাম। আচ্ছা, আজকে এখানে মেন কথা না, আজকে হচ্ছে তাদের কমন ক্যারেক্টারগুলো নিয়ে। দেখো এস ব্লকের ধাতুসমূহ দুটি বিশেষ নামে পরিচিত, যেমন ক্ষার ধাতু বা অ্যালকালি মেটালস। এটা হচ্ছে 1 নম্বর গ্রুপে যারা আছে, 1 নম্বর গ্রুপে কারা কারা আছে? H, Li, দেন Na, তারপরে হচ্ছে K, তারপরে হচ্ছে Rb, তারপর হচ্ছে CS, তারপর হচ্ছে Fr। 2 নম্বর গ্রুপে কারা কারা আছে? Be, Mg, Ca, Sr, Ba, Ra। তাহলে এই আমার দুইটা গ্রুপ। সো এদের মধ্যে 1 নম্বর গ্রুপে যারা আছে, 1 নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে বলা হয় অ্যালকালি মেটালস বা ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপে যারা আছে তাদেরকে বলা হয় মৃৎকার ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটালস। আচ্ছা, তারপরে যাও, ক্ষার ধাতু কারা? এস ব্লক মৌলসমূহের মধ্যে গ্রুপ 1 এর মৌলসমূহ, যেমন হাইড্রোজেন বাদে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদিকে ধাতু বলে। এখন হাইড্রোজেনকে কেন বলা হয় না? কারণ হাইড্রোজেন হচ্ছে অধাতু, এটা হচ্ছে তোমার গ্যাসিয়াস গ্যাস, সো এটা তো ধাতু হইতে পারে না। তারপরে দেখো, কারণ এসব মৌল পানির, আচ্ছা এদেরকে কেন ক্ষার ধাতু বলা হয়? পরীক্ষা আসতে পারে যে 1 নম্বর গ্রুপের ধাতুসমূহকে কেন ক্ষার ধাতু বলা হয়, সবসময় মাথায় রাখবো। যদি তোমাকে কোশ্চেন করে এটাকে কেন ক্ষার বলা হয়, এটাকে কেন অ্যাসিড বলা হয়, প্রথমে চিন্তা করো পানির সাথে বিক্রিয়া করে কি তাদের অ্যাসিডিটি বা ক্ষার ধরনের ব্যাখ্যা দেওয়া যায় কিনা। কারণ অ্যাসিড এবং ক্ষারের মেইন ডেফিনেশনটা যেটা, ইনিশিয়াল ডেফিনেশনটা তৈরি হয়েছিল আর্হেনিয়াসের মধ্য দিয়ে, এবং আর্হেনিয়াসের ডেফিনেশন ছিল অ্যাসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করে, আর ক্ষার হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে OH- আয়ন দান করে। সো OH- আয়ন সেই দান করবে যার মধ্যে OH- আয়ন আছে। দ্যাট মিনস যে হাইড্রোক্সিল গ্রুপকে বেয়ার করে, গ্রহণ করে, সেই OH- পরবর্তীতে দান করতে পারবে। দ্যাট মিনস OH- বা হাইড্রোক্সিল গ্রুপ সংশ্লিষ্ট কোনো যৌগকে ক্ষার বলা যাইতে পারে
মানে অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ আর্হেনিয়াস। তার পরবর্তীতে অবশ্যই আমাদের অ্যাসিড ক্ষারের থিওরিগুলো চেঞ্জ হয়েছে, আমরা সেগুলো নিয়ে সামনে আলোচনা করব। তোমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে আমরা আলোচনা করব যে আর্হেনিয়াসের মতবাদের অনেক সীমাবদ্ধতা আছে, সেই জন্য ব্রনস্টেড লাউরি মতবাদ দিছিলেন, সেইটারও সীমাবদ্ধতা কাটায় ওঠে সর্বশেষ যে থিওরিটা আমরা লুইস মতবাদ পড়ি। তারপরে এখন আমরা ট্রেডিশনাল ওয়েতে যদি আমরা পড়ি যে এটাকে কেন ক্ষারধাতু বলা হয়, আমাদেরকে আর্হেনিয়াসের কনসেপ্ট অনুযায়ী যাইতে হবে যে তাদেরকে জলীয় দ্রবণে ফেলতে হবে, ফেলে দেখতে হবে তারা এক্স্যাক্টলি কী দিতে পারে বা কী তৈরি করে। সো আমি যদি এই লিথিয়াম, সোডিয়াম কিংবা পটাশিয়াম এদেরকে যদি আমি জলীয় দ্রবণে দিয়ে দিই, তখন জলীয় দ্রবণে দিলে দেখো সবাই যদি লিথিয়ামকে যদি জলীয় দ্রবণে দিই, তখন লিথিয়াম কি করবে তোমার LiOH উৎপন্ন করবে আর এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এখন এটা কেন হচ্ছে ভাইয়া? দেখো আমরা যদি এক নম্বর গ্রুপটার কথা একটু ভালোভাবে চিন্তা করি, খুব ভালোভাবে চিন্তা করি, এদিকে অনেক কিছু বোঝার আছে। আমরা যদি 1 নম্বর গ্রুপটার কথা একটু চিন্তা করি, তাহলে এই 1 নম্বর যে গ্রুপ আছে, সেই 1 নম্বর গ্রুপ যে কোনো তার ওই পর্যায়ের, অর্থাৎ ধরো যে আমি এখানে এটা 1 নম্বর পর্যায়, এটা 2 নম্বর পর্যায়, 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, আমি যদি যে কোনো একটা পর্যায়কে চিন্তা করি, তাহলে যে কোনো পর্যায়ে এই যে 1 নম্বর গ্রুপের যে ধাতুগুলো আছে, সেই 1 নম্বর গ্রুপের ধাতুগুলোর তার ওই নিজস্ব পর্যায়ে সব থেকে বড় পরমাণুটা হচ্ছে সে। আমরা পড়ে আসছি আগে অনেক যে পারমাণবিক ব্যাসার্ধের সাথে পড়ে আসছি। যেমন আমি যদি 2 নম্বর পর্যায়ের কথা চিন্তা করি, তাহলে লিথিয়াম যেটা আছে, সেই লিথিয়ামটা হচ্ছে ওই 2 নম্বর পর্যায়ের সব থেকে বড় পরমাণুটা। এবং লিথিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে তার যেই প্রোটন এবং তার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, সেই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ সব থেকে কম ওই পর্যায়ের যত পরমাণু আছে সকল পরমাণুর মধ্যে তার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম। কেননা তার হচ্ছে আলটিমেটলি প্রোটন, এই কক্ষপথের সবার মধ্যে তার প্রোটন কম, প্রথমত তার প্রোটন কম, অ্যান্ড অবভিয়াসলি তার যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটাও দূরে অবস্থিত। সো দুইটা ফ্যাক্টরি মানে আমার ডোমিনেট করতে হয় যে কী হবে, তাদের আকর্ষণ কম হবে। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে ধাতুগুলোর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়াচ্ছি, নেক্সট সেকশনগুলোতে লাগবে। দেখা যায় যে ধাতুগুলোর মধ্যে ইলেকট্রন দান করার একটা টেন্ডেন্সি জন্মায়। ধাতুগুলোর মধ্যে কী হয়, ইলেকট্রন দান করার একটা টেন্ডেন্সি জন্মায়। কেন? কারণ সে নিজস্ব পর্যায়ে, ধরো এখানে 3 নম্বর পর্যায়ে সোডিয়াম যেটা আছে, সেই সোডিয়াম কী করে, সোডিয়াম তার ওই, আমরা যদি বাম থেকে ডানে যাই, তাহলে কি পরমাণুর আকার আস্তে আস্তে কমতে থাকে। পরমাণুর আকার কমতে থাকে মানে কি, শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। দ্যাট মিনস আমি যদি বাম থেকে ডানে যাইতে থাকি, আস্তে আস্তে ওই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তে থাকবে। কারণ বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কি হইতে থাকবে, ছোটো হইতে থাকবে। সো বাম থেকে ডানে গেলে যদি পরমাণুর আকার আস্তে আস্তে ছোটো হইতে থাকে, শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে প্রোটনের দূরত্ব কমে যাবে, দূরত্ব কমে গেলে আকর্ষণ বেড়ে যাবে, অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়তে থাকে। অর্থাৎ তার নিজস্ব পর্যায়ে এই সোডিয়াম যেটা আছে, সেই সোডিয়ামের আকার ওই পর্যায়ের সব থেকে বড় এবং তার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ সব থেকে কম। দ্যাটস ওয়াই দেখা যায় যে তার মধ্যে সোডিয়াম বা তোমার ধাতুগুলোর মধ্যে কি থাকে, তাদের ইলেকট্রন দান করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে। আমরা যখন ধাতব বন্ধন পড়াই সেম জিনিস আবার পড়াইছিলাম, তাহলে সেটা কি হয়, তাদের ইলেকট্রন দান করে দেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এবং এই তোমরা সিম্পলি বুঝতে পারবা, এই ইলেকট্রন দান করে দেওয়ার যে টেন্ডেন্সিটা, সেটা আমরা বাম থেকে যত ডান দিকে যাইতে থাকবো, ইলেকট্রন দান করার টেন্ডেন্সিটা তত কমতে থাকবে। আমরা যত বাম থেকে ডানে যেতে থাকবো, ইলেকট্রন দান করে দেওয়ার টেন্ডেন্সিটা তত কমতে থাকবে। কেননা আমি যদি বাম থেকে ডান দিকে যাইতে থাকি, তখন আলটিমেটলি পরমাণুর আকার কিছু থাকে। আমি একটু দেখাই, বাম থেকে যদি ডানে যেতে থাকি, ধরো এটা লিথিয়াম, তাহলে লিথিয়াম কত হয়, লিথিয়াম হচ্ছে ধরো 3+, এখানে একটা ইলেকট্রন। বেরিলিয়ামের আকার ছোটো হবে 4+, এখানে 2টা ইলেকট্রন। তারপর হচ্ছে তোমার বোরনের আকার আরও ছোটো হবে 5+, তারপর 3টা ইলেকট্রন। কার্বনের আকার আরও ছোটো হবে 6+, 4টা ইলেকট্রন। সো দ্যাট মিনস আমি বাম থেকে যত যাইতেছি, এই যে ইলেকট্রন দান করে দেওয়ার টেন্ডেন্সি নামক ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা কী হইতেছে, ইনক্রিজ করতেছে নাকি ডিক্রিজ করতেছে? ভাইয়া ডিক্রিজ করতেছে। অর্থাৎ আমি যত বাম থেকে ডানে যাব, ইলেকট্রনকে দান করে দেওয়ার টেন্ডেন্সিটা তত কমে যাবে, কিন্তু ইলেকট্রনকে গ্রহণ করার টেন্ডেন্সি তত বেড়ে যাবে। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা জারণ বিজারণ বিক্রিয়া পড়ে আসছি না, যে জারণ মানে কি? জারণ মানে কি ভাইয়া? জারণ মানে হচ্ছে তোমার ইলেকট্রন দান করা। জারণ মানে কি? ইলেকট্রন দান করা। আচ্ছা, তো আমি তোমাকে নর্মাল একটা রিয়াকশান দেখাই আমি তোমাকে জিনিসটা বোঝাই। ধরো আমি এইদিকে লিখলাম Z10 + H2SO4, আমাদের খুব কমন একটা আমরা জিনিসপাতি পড়তেছিলাম, Z10 + H2SO4, এখানে Z10SO4 + H2। সো এখানে কোনটা জারণ বিজারণ বিক্রিয়া সেইটা তোমরা বোঝা উচিত তোমাদের। যদি কেউ না বুঝো,
যদি কেউ না বুঝো তাহলে অবশ্যই আমাদের জারণ বিজারণ নিয়ে এসএসসির লেকচার আছে, এসএসসির লেকচারগুলো দেখে আসতে পারো। সো এদিকে যে জ্যাটেন আছে, সেই জ্যাটেন কি হলো, জ্যাটেন দুইটা ইলেকট্রন দান করে জ্যাটেন SO4 কনভার্ট হয়েছে। জ্যাটেন কি হয়েছে আমি অন্য জায়গায় দেখাই। জ্যাটেন কি করছে, জ্যাটেন কি করছে তোমার, ধরো এইদিকে আমি দিলাম জ্যাটেন প্লাস H2SO4, জ্যাটেন প্লাস H2SO4, জ্যাটেন প্লাস H2SO4। তো আলটিমেটলি আমি পাইলাম হচ্ছে তোমার জ্যাটেন SO4 প্লাস H2। সো দ্যাট মিনস এদিকে জ্যাটেনের জারণ মান কত 0, এদিকে জ্যাটেনের জারণ মান কত +2। দ্যাট মিনস জ্যাটেন কি করছে, দুইটা ইলেকট্রন দান করছে, দান করে জ্যাটেন 2+ কনভার্ট হয়েছে। আর এখানে যে H2SO4 আছে, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1 প্রতিটা হাইড্রোজেনের, এখানে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে 0। দ্যাট মিনস জারণ সংখ্যা কমছে, দ্যাট মিনস এটা বিজোড় বিক্রিয়া। সো এখান থেকে আমরা বুঝতে পারি জ্যাটেন কি করছে, অ্যাকচুয়ালি ইলেকট্রন দান করছে। খুব ভালোভাবে চিন্তা করো, জ্যাটেন কি করছে, ইলেকট্রন দান করছে। সো ইলেকট্রন দান করার যে প্রসেস, সেই প্রসেসটার নাম জারণ। আর যে ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করার পর সে জারিত হয়। বাট আমি যদি বলি ব্যক্তি হিসেবে জ্যাটেনকে, ব্যক্তি হিসেবে জিঙ্ক কে, তখন বলতে হবে ব্যক্তি হিসেবে জিঙ্ক হচ্ছে বিজারক। শোনো আমরা পড়ে আসছিলাম জারণ বিজারণ বিক্রিয়া, জারণ জারিত বিজারক, খুব ইম্পর্টেন্ট। জারণ বিজারক, জারণ জারিত বিজারক। আমি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলাম কেন এটাকে বিজারক বলা হইতেছে। সেটার কারণ হচ্ছে, দেখো আমি তোমাকে বলি, জ্যাটেন ইলেকট্রন দান করছে, সেই ইলেকট্রন গ্রহণ করছে এখানের হাইড্রোজেন। সো একটু খুব ভালোভাবে চিন্তা করো, বাংলায় যখন কোনো একটা অক প্রত্যয় থাকে, যেমন আমি যদি বলি গায়ক, গায়ক মানে কি, যে গান গায়, যে গান গায়। তারপর বাহক মানে কি, যে বহন করে। অর্থাৎ অক প্রত্যয় যদি থাকে তাইলে সেটা বোঝায় যে ওই ব্যক্তিটাকে ইন্ডিকেট করে। যদি একটা শব্দের শেষে অক প্রত্যয় থাকে তাহলে সেটা ওই ব্যক্তিটাকে ইন্ডিকেট করে যে ওই ব্যক্তিটা কি করে। তো আমি যদি বলি যে ভাইয়া জারক, মানে এইটার ডেফিনেশন আসবে যে জারণ ঘটায়, যে জারণ ঘটায়। আর আমি যদি বলি বিজারক, তার মানে যে বিজারণ ঘটায়। খুব ভালোভাবে চিন্তা করো কেন এই নামগুলো আসলো, যে বিজারণ ঘটায়। সো আমি এখানে কি করলাম, এখানে একজন ইলেকট্রন দান করতেছে আর একজন ইলেকট্রন গ্রহণ করতেছে। এখন আমি যদি বলি এই যে ইলেকট্রন দান করাটা সেটা কে ঘটাইছে, ধরো একজন পার্সন এখানে আছে, এটা হচ্ছে একজন পার্সন, এটা হচ্ছে একজন পার্সন, সে কি করতেছে, সে একটা জিনিস দান করতেছে। ধরো যে সে ফুলই দান করতেছে আর একজনকে, ঠিক আছে, ফুল দান করতেছে। এ হচ্ছে গ্রহণ করবে, সেই ফুলটা গ্রহণ করার জন্য যাইতেছে। তাহলে এ কি করতেছে, দান করতেছে, এ কি করতেছে, গ্রহণ করতেছে। সো আমি যদি তোমাকে কোশ্চেন করি, এই যে এই ব্যক্তিটার, 1 নম্বর ব্যক্তিটা, 2 নম্বর ব্যক্তি, 1 নম্বর যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটার দানটা কে ঘটাচ্ছে, দানটা কি এই ব্যক্তিটা ঘটাচ্ছে নাকি এই ব্যক্তিটা ঘটাচ্ছে? অবশ্যই 2 নম্বর পার্সনের দানটা ঘটাইতেছে। এখন তুমি বলতে পারো কেন? ভাই প্রথমত যদি 2 নম্বর পার্সনটা না থাকতো তাহলে 1 নম্বর ব্যক্তি কাউকে দান করতে পারতো না। 2 নম্বর ব্যক্তিটা যদি গ্রহণ না করতো তাহলে প্রথমত 2 নম্বর ব্যক্তি যদি এখানে না থাকতো তাহলে 1 নম্বর ব্যক্তি দান করতে পারতো না। সেকেন্ডলি 2 নম্বর ব্যক্তি এখানে থাকলেও হইতো না। 2 নম্বর ব্যক্তি যদি এই ফুলটা গ্রহণ না করে তখন তার দানও সম্পাদন হয় না। দ্যাট মিনস আমি বলতে পারি 2 নম্বর ব্যক্তি গ্রহণ করছে ঠিক আছে, 1 নম্বর ব্যক্তি দান করছে ঠিক আছে, বাট এই 2 নম্বর এই 1 নম্বর ব্যক্তির যে দান ঘটানোটা, সেই কাজ ঘটানোটা করতেছে অপোজিট পার্সনে। অর্থাৎ 2 নম্বর ব্যক্তিটা 1 নম্বর ব্যক্তির দান ঘটাইতেছে, আর এই 1 নম্বর ব্যক্তিটা দান করতেছে বলেই 2 নম্বর ব্যক্তিটা গ্রহণ করতেছে। অর্থাৎ 1 নম্বর ব্যক্তি দান করার মাধ্যমে তার গ্রহণটাকে ঘটাইতেছে। আবার চিন্তা করো, আমি বলি এই ব্যক্তিটাকে কি করতেছে, দান করতেছে। তাহলে তুমি যদি বলো এই ব্যক্তিটাই দান ঘটাইতেছে, না, শুধু একজন ব্যক্তি, দেখো 2 নম্বর ব্যক্তিকে তুমি আউট করে দাও, তাহলে শুধুমাত্র 1 নম্বর ব্যক্তি দান ঘটাইতে পারবে না। দান ঘটানোর জন্য তোমার অপোজিট পার্সন লাগবে। সো এইদিকে দান ঘটানোর জন্য দায়ী হচ্ছে এই ব্যক্তিটা। এই ব্যক্তিটা যদি দরিদ্র না হইতো, এই ব্যক্তিটা যদি পেটে খাবার না থাকতো, তাহলে তো তার দান ঘটতেছে না। তার মানে দান ঘটানোর জন্য দায়ী এই ব্যক্তিটা, আবার গ্রহণ ঘটানোর জন্য দায়ী এই ব্যক্তিটা। দ্যাট মিনস এখানে ব্যক্তি হিসেবে তারা কিন্তু অপোজিট কাজটা করতেছে। ব্যক্তি হিসেবে তারা কি করতেছে, অপোজিট কাজটা করতেছে। তো দেখো তার সে দান করতেছে মানে তার জারণ ঘটতেছে। কিন্তু দান করা মানে কি, জারণ। কিন্তু
কি ঘটাচ্ছে, সে ঘটাচ্ছেটা কি? সে আরেকজনের ইলেকট্রনের গ্রহণটা ঘটাচ্ছে, তার মানে সে বিজারক হিসেবে কাজ করতেছে, মানে সে বিজারণ ঘটাচ্ছে। বুঝতে পারছো? এই জন্য নামটা ব্যক্তি হিসেবে সে কি, আমার কথা হচ্ছে ব্যক্তি হিসেবে সে কি। দেখো ব্যক্তি হিসেবে এক নম্বর ব্যক্তি কি, ব্যক্তি হিসেবে এক নম্বর ব্যক্তি সে বিজারণ ঘটায়, সে বিজারণ ঘটায়, সে আরেকজনের গ্রহণটাকে ঘটায়। দেখো এই ব্যক্তিটা যদি না থাকতো, এই ব্যক্তি কোনো জায়গা থেকে গ্রহণ করতে পারতো না। দ্যাট মিনস তার গ্রহণ ঘটানোর জন্য দায়ী পার্সনটা হচ্ছে সে। দ্যাট মিনস এটা হচ্ছে বিজারক। আর এ কি করতেছে, গ্রহণ করতেছে, তার মানে তার কি ঘটতেছে, তার এই প্রসেসটার নাম কি, বিজারণ। কিন্তু এই ব্যক্তিটা, সে ব্যক্তি হিসেবে তাকে কি ডাকা হবে, সে ব্যক্তি হিসেবে কি করতেছে, সে গ্রহণ করতেছে, গ্রহণ করার মাধ্যমে সে অপর ব্যক্তির দান ঘটাইতেছে। সে কি ঘটায়, সে দান ঘটায়, কারণ সে যদি না থাকতো তাহলে এই ব্যক্তির দানই ঘটতো না। সো অ্যাকচুয়ালি 2 নম্বর পার্সনটার এই 1 নম্বর ব্যক্তির দান ঘটানোর জন্য রেসপন্সিবল। সো দান যদি ঘটায়, মানে জারণ যদি ঘটায়, তাহলে তার নাম হবে জারক। সো এই জন্য টার্মগুলো উল্টাপাল্টা আসছে। জারণ যার ঘটে তাকে আমরা বলি, সেই ব্যক্তিটাকে আমরা বলি বিজারক। জারণ হচ্ছে প্রসেসটার নাম, বিজারণ হচ্ছে প্রসেসটার নাম, জারক হচ্ছে কি তোমার আলটিমেটলি ব্যক্তিটার নাম, আর বিজারণ হচ্ছে প্রসেসটার নাম। সো এখন আমার কথা হচ্ছে, দেখো দ্যাট মিনস আমি ইলেকট্রন দান করতেছি, ধরো আমি ইলেকট্রন দান করতেছি, তার মানে আমি কিন্তু বিজারক। দেখো ইলেকট্রন যেই ব্যক্তি দান করে সে বিজারক, ইলেকট্রন যেই ব্যক্তি দান করে সে বিজারক, ইলেকট্রন যেই ব্যক্তি গ্রহণ করে সে জারক। এখন আমাকে একটা কথা বলো, এই যে আমি যে, দ্যাট মিনস আমার ক্যাপাবিলিটিস আছে, ধরো 1 নম্বর পার্সন আমি যে ইলেকট্রন দান করি, আমি ইলেকট্রন দান করি মানে আমার ক্যাপাসিটি আছে আর একজনের বিজারণ ঘটানোর, কারণ আমি তো বিজারক। আমি কি ঘটাই, বিজারণ ঘটাই। সো আমার ক্যাপাসিটি আছে আরেকজনের বিজারণ ঘটানোর। সো আরেকজনের বিজারণ ঘটানোর ক্যাপাসিটি আছে, মানে আমার বিজারণ ক্ষমতা আছে। আমার কি আছে, বিজারণ ক্ষমতা আছে। আবার এই ব্যক্তিটার কি করে, ইলেকট্রন গ্রহণ করে। ইলেকট্রন গ্রহণ করে মানে তার বিজারণ হয়, প্রসেসটার নাম বিজারণ। সে ব্যক্তি হিসেবে কি, সে জারক, কেননা সে জারণ ঘটায়, তার মানে তার ওই জারণ ঘটানোর ক্ষমতা আছে, এটাকে বলা হয় জারণ ক্ষমতা। আর এই ব্যক্তিটা যে বিজারণ করতেছে সেটাকে বলা হয় বিজারণ ক্ষমতা। তাহলে এই ব্যক্তিটার আমরা দেখতে পারতেছি বিজারণ ক্ষমতা আছে, আর এই ব্যক্তিটার আমরা দেখতে পারতেছি জারণ ক্ষমতা আছে। সো এই জিনিসটা আমি বলতেছিলাম যে এই যে আমরা একটা পর্যায় সারণীর, আমরা যদি একটা পর্যায় সারণীর কথা চিন্তা করি, এই যে আমরা একটা পর্যায় সারণীর কথা যদি চিন্তা করি, আমরা বাম থেকে যত ডানে যাব সেম পর্যায়ে, আমরা বাম থেকে যত ডানে যাব সেম পর্যায়ে, তখন কি হবে, বাম থেকে যত ডানে যাব পরমাণুর আকার তত ছোটো হইতেছে। ধরো এটা সোডিয়াম, এটা হচ্ছে একটা ইলেকট্রন, দেন এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আরও ছোটো, 12টা ইলেকট্রন, এখানে 11টা প্রোটন, 12টা ইলেকট্রন না, 2টা ইলেকট্রন। তারপরে এরকমভাবে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে গেলে এখানে 13টা, তারপরে হচ্ছে জাস্ট 1টা 2টা 3টা ইলেকট্রন। তারপরে সিলিকনের ক্ষেত্রে গেলে আরও ছোটো হয়ে গেছে 14টা। তারপরে অর্থাৎ আমরা বাম থেকে যত ডানে যাইতেছি দেখতেছি যে পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়া মানে তার ইলেকট্রন দান করে দেওয়ার টেন্ডেন্সিটা কমে যাওয়া। ইলেকট্রন দান করে দেওয়ার টেন্ডেন্সি কমে যাওয়া মানে বিজারণ ক্ষমতা কমে যাওয়া। দেখো খুব ভালোভাবে চিন্তা করো, ইলেকট্রন যদি আমি আমার ইলেকট্রন দান করার যদি আমার টেন্ডেন্সি বেশি থাকে, আমি ইজিলি ইলেকট্রনটা দান করে দিব। তার মানে ইলেকট্রন দান করার ক্ষমতা আমার বেশি, মানে বিজারণ করার ক্ষমতা বেশি। আগে আবার মাথায় ঢুকাও, বিজারক যে বিজারণ ঘটায়, তার মানে তার বিজারণ ক্ষমতা আছে। বিজারক কি কাজ করে, বিজারক পার্সন হিসেবে কি কাজ করে, ইলেকট্রন দান করে। বিজারক কি করে, পার্সন হিসাবে, সে একজন পার্সন, ওই পার্সনটা কি করতেছে, ইলেকট্রন দান করে, তার ওই দান করার প্রসেসটার নাম জারণ। সো বিজারক ইলেকট্রন দান করে। এখন যে যত সহজে দান করবে ইলেকট্রন, তার বিজারণ ক্ষমতা তত বেশি। ওকে, জিনিসটা আমি তোমাকে বুঝাই। দেখো যার ক্ষমতা যত বেশি সে তত সহজে একটা কাজ করতে পারে। যেমন তুমি যদি আজকে চাও তুমি বাংলাদেশে কোনো একটা আইন চেঞ্জ করবা, পারবা না, কারণ তোমার ক্ষমতা কম, সো লাভ নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি চান একটা আইন চেঞ্জ করতে, উনি খুব ইজিলি সেটা করতে পারবেন, কজ ওনার ক্ষমতা অনেক বেশি। দ্যাট মিনস যার ক্ষমতা বেশি সে ইজিলি কাজটা করে ফেলতে পারে। সো আমি যদি বাম থেকে ডানে যাই, দেখা যায় যে এই সর্ববামে যেটা আছে সেটা ইলেকট্রনটাকে
ইলেকট্রনটাকে খুব ইজিলি দান করে দেয়, ইলেকট্রনটাকে খুব ইজিলি দান করে দেয়। কজ কি ভাই, ইলেকট্রনটাকে ইজিলি দান করে দিলে সে শেষ কক্ষপথে অষ্টক পূরণ করে ফেলতে পারবে। শেষ কক্ষপথে কী পূরণ করে ফেলতে পারবে? অষ্টক পূরণ করে ফেলতে পারবে। দ্যাট মিনস এই যে এই গ্রুপে যারা আছে, লিথিয়াম, সোডিয়াম কিংবা পটাশিয়াম কিংবা রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই গ্রুপে যারা আছে সবার মধ্যে একটা খুব বড়সড় একটা টেন্ডেন্সি থাকে ইলেকট্রনটাকে দান করে দেওয়ার। দ্যাট মিনস তারা ইজিলি, আর তারা যদি যত সহজে ইলেকট্রনটাকে দান করে দিবে তারা তত ইজিলি আরেকজনের বিজারণ ঘটায় ফেলবে, কারণ তারা ইলেকট্রনটা দান করে দিলে আরেকজনের জন্য সেটা অ্যাভেলেবল হবে, আরেকজন গ্রহণ করবে। দ্যাট মিনস তাদের বিজারণ ক্ষমতা, তারা যতটুকু সহজে দান করবে তাদের বিজারণ ক্ষমতা তারা ততটুকু বেশি। দ্যাট মিনস আমরা বলতে পারি যে 1 নম্বর গ্রুপ যারা আছে, 1 নম্বর গ্রুপের যে পরমাণুগুলো আছে তাদের বিজারণ ক্ষমতা অত্যধিক বেশি, এবং 1 নম্বর গ্রুপ থেকে আমরা যত বাম দিকে যাইতে থাকবো বিজারণ ক্ষমতা তত কমতে থাকবে, কিন্তু জারণ ক্ষমতা তত বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে সেটা তোমরা এখন নিজেরা চিন্তা করলেই পারবা। সো দ্যাট মিনস আমি এইটা একটা প্রবলেম ক্রিয়েট করছে জানো এই ধাতুগুলোর ক্ষেত্রে। নর্মালি দেখো আমরা এই আয়রনকে আমরা নর্মালি পাই, কপারকে আমরা নর্মালি দেখতে পাই, জিঙ্ককে আমরা নর্মালি দেখতে পাই, কিন্তু আমরা সোডিয়ামকে কখনো দেখছি না। তুমি জিঙ্ককে বা কপারকে কিংবা লোহাকে তুমি হাতে নিতে পারবা, বাট মানে তুমি সোডিয়ামকে হাতে নিতে পারবে না। সোডিয়ামকে কেন হাতে নেওয়া যাবে না? প্রবলেম এটাই। দেখো প্রত্যেকটা মানুষের যেরকম টাকার প্রতি অ্যাট্রাকশান আছে, ঠিক প্রত্যেকটা অ্যাটমের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশান আছে সামহাও। তুমি সোডিয়ামকে যখন কোনো একটা জায়গায় রাখবা, সোডিয়ামের যেহেতু এই যে ইলেকট্রন দান করে দেওয়ার টেন্ডেন্সি আছে, সে হুটহাট ইলেকট্রন দান করে দিবে। অ্যান্ড সে হুটহাট ইলেকট্রন দান করে দেওয়ার কারণে আশেপাশের যে কেউ, কারণ সবারই তো সেই টাকার প্রতি যেরকম আসক্তি আছে, সব অ্যাটমের ইলেকট্রনের প্রতি আসক্তি আছে, যে কেউ সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে ফেলবে। ইলেকট্রন যে কেউ গ্রহণ করে ফেলে মানে ওই অ্যাটমটার স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাওয়া। আলটিমেটলি দেখা যাবে যে ওইখানে বড়সড় রিয়াকশান ঘটবে। সোডিয়াম কী করে নর্মালি? সোডিয়ামকে আমরা নর্মালি কেরোসিনের নিচে সংরক্ষণ করি, কেরোসিনের নিচে সংরক্ষণ করি, একেবারে বাতাসেও আমরা আনতে পারি না। কেন আনতে পারি না? সেটা কারণ হচ্ছে বাতাসে যখন আমরা আনি তখন কি করে সোডিয়াম কি করে, বাতাসের যে অক্সিজেন যে পরমাণুগুলো আছে বা অক্সিজেন যে অণু আছে সেই অণুকে ইলেকট্রন দিয়ে দেয়। সোডিয়াম কি করে, সেই অণুকে ইলেকট্রন দিয়ে দেয়। যেমন ধরো যে আমি সোডিয়ামটাকে বাতাসে আনলাম, কারণ আমি এটাই বলছি যে এদের মধ্যে খুব একটা টেন্ডেন্সি যে তারা ইলেকট্রনটাকে দান করে দিবে এবং খুব ইজিলি, মানে তারা দানই করে দেয় টাইপ। সো আমি ধরো যে এখানে আনলাম, এখানে আনার পরে এখানে ধরো যে সোডিয়ামটাকে দিলাম, সোডিয়াম কী করলো, এই একটা সোডিয়াম কী করে, তার যে একটা ইলেকট্রন সেই একটা ইলেকট্রন দান করে দেয় বাতাসের মধ্যে। তো বাতাসের মধ্যে একটা ইলেকট্রন দান করে দেয়, আবার আরেকটা সোডিয়াম আরও একটা ইলেকট্রন দান করে দেয়। বাতাসে তো ভাই অক্সিজেন আছে, সে অক্সিজেন কী করে, এই ইলেকট্রনগুলো দুইটাকে গ্রহণ করে, কারণ তার তো অষ্টক পূরণের জন্য ইলেকট্রন অ্যাচিভ করা দরকার। সো ইলেকট্রন গ্রহণ করে, এটা হয়েছে O2 মাইনাস, এটা হচ্ছে Na প্লাস Na প্লাস। সো আলটিমেটলি দেখা যায় যে Na2O সে সোডিয়াম অক্সাইড গঠন করে ফেলে। ইভেন আমরা নর্মালি পানিতে দিলেও দেখা যায় যে অনেক সময় বিস্ফোরণও ঘটতে পারে, কারণ পানির সাথে হুটহাট রিয়াকশান করে ফেলে। দেখো পানিতে কি আছে, পানিতে এক্স্যাক্টলি কি আছে আমাদের পানিতে, আমার ধরো আমি সোডিয়াম দিলাম, তারপরে ধরো যে এদিকে আমরা কি দিলাম, সোডিয়াম দেওয়ার পরে আমরা হচ্ছে তোমার এদিকে পানি দিলাম। সো পানির মধ্যে আমরা দেখতে পারি যে এখানে তোমার হাইড্রোজেন, অক্সিজেন, যদি একটু স্ট্রাকচারটা দেখি, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সেই জন্য তারা এখান থেকে বন্ধন থেকে ইলেকট্রন নিজেদের দিকে টেনে নেয়। সো এটা আংশিক ঋণাত্মক হয়, এটা হয় আংশিক ধনাত্মক, এটা হয় আংশিক ঋণাত্মক, এটা হয় আংশিক ধনাত্মক, অর্থাৎ এটা 2 আংশিক ঋণাত্মক। আমরা এগুলো পড়ে আসছি, আমরা চ্যাপ্টারে কী বলে এসএসসিতে আমরা পড়ে আসছি। সো এটা হচ্ছে 2 আংশিক ঋণাত্মক হবে। যদি না পড়া থাকে কারো, চলে যাও, এসএসসির লেকচার আছে আমাদের, এসএসসি প্লেলিস্ট আছে। সো এখন দেখো এই সোডিয়াম করবেটা কি, এদিক দিয়ে অক্সিজেনের ইলেকট্রন দরকার, সেই ইলেকট্রন যার তার সাথে পারতেছে তার কাছ থেকে ইলেকট্রন সে নিয়ে যাইতেছে। এদিকের যেই তোমার কি আছে, এদিকের কি আছে, এদিকের যেই সোডিয়াম আছে সে কী করবে, ইলেকট্রন দান করে দিবে। অ্যান্ড এই দিকের অক্সিজেন, এদিকে সোডিয়াম যখন এদিকে ইলেকট্রন দান করে দিবে অক্সিজেনকে, অক্সিজেন আর এই হাইড্রোজেনকে রাখবে না, ছেড়ে দিবে। কেন রাখবে না অক্সিজেন সে হাইড্রোজেনকে? কারণ এই অক্সিজেন যদি এই সোডিয়ামের ইলেকট্রন নেয় তাইলে সে অষ্টক পূরণ করতে পারবে, এই হাইড্রোজেনের তার দরকার নাই। এবং এই দেখো কাহিনীটা কি, এই সোডিয়ামের যে ইলেকট্রনটা তার এখানে যাবে, সেই ইলেকট্রনটা আংশিকভাবে যাবে না, বরং পুরো ইলেকট্রনটাই তার কাছে চলে যাবে। পুরো ইলেকট্রনটা কী হবে, তার কাছে চলে যাবে। দেখো এদিকে
সোডিয়াম কিন্তু তার নিজের ইলেকট্রনটা পুরোটা অক্সিজেনকে দিতেছে না, তাদের মধ্যে একটা ক্র্যাশ চলতেছে। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কম। সো সামহাও অক্সিজেনটা কি করতেছে, তার নিজের দিকে ইলেকট্রনগুলোকে টেনে নিতেছে, অষ্টক পূরণ হইতেছে না এক্স্যাক্টলি, তার মধ্যে ইলেকট্রনের যে কি বলো ইলেকট্রন নেওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা পূরণ হইতেছে। এখন এই অক্সিজেনের কাছে বেস্ট অপশন কোনটা? এই শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টাইনা নেওয়া, নাকি এইখানে সোডিয়ামের একটা ইলেকট্রন পুরোটা একসাথে নিয়ে নেওয়া? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো যে তোমার কাছে একটা কুকুর আছে, সে কুকুর খুব মাংস পছন্দ করে। এখন সে ঘাস খাইতেছে, পেটে খুব ঘাস খাইতেছে, ক্ষুধা লাগছে, ঘাস খাইতেছে। এখন তুমি যদি তাকে, এই কুকুরটাকে তুমি যদি কি করো, এই কুকুরটাকে তুমি যদি কি করো, এই কুকুরটাকে তুমি যদি আলটিমেটলি মাংসের টুকরাটা দিয়ে দাও, তখন সে কি করবে, ঘাস ছেড়ে দিবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, প্রত্যেকেই চিন্তা করে, প্রত্যেকেই কোন জিনিসটা চিন্তা করে, প্রত্যেকেই চিন্তা করে যে তাদের নিজেদের কোনটা বেশি সুবিধাজনক হবে, নিজেদের কোনটা বেশি কি হবে, নিজেদের সবথেকে বেশি সুবিধাজনক কোনটা হবে। ইভেন তুমি সেই কাজটা করবা। তুমি যদি এরকম কোনো কন্ডিশনে থাকো যে ধরো যে কারো কাছ থেকে তুমি কি টেনে আনতেছো, টাকা টুকা টেনে আনতেছো, ধার আনতেছো, তো সেই কন্ডিশনটাকে তুমি প্রিফার করবা, নাকি এমন কোনো কন্ডিশনকে প্রিফার করবা যে তোমাকে টাকা এমনি দিয়ে দিছে? সো অবশ্যই তুমি সেই ব্যক্তিটাকে প্রিফার করবা যে ব্যক্তিটা টাকাটা তোমাকে এমনি দিয়ে দিছে। সো অক্সিজেনের ক্ষেত্রে সেম কাহিনীটা হয়, যে এখানে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের ইলেকট্রন, তার ইলেকট্রোনেগেটিভিটির কারণে তার ইলেকট্রনের প্রতি ইচ্ছা আছে, তার ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি আছে। সো সে কী করতে চায়, ইলেকট্রনকে নিতে চায় তার নিজের দিকে। সো সে যখন ইলেকট্রনটা তার নিজের দিকে নিতে চায়, এই মুহূর্তে দেখে আরে ভাই সোডিয়াম আছে, সোডিয়াম তো ইলেকট্রন দিয়ে দিতেছে, যে ভাই যারে বার থাকে তারা ইলেকট্রন দিয়ে দিতেছে। তো সোডিয়াম এটাকে ইলেকট্রন দিয়ে দেয়। সো সোডিয়াম যদি এটাকে ইলেকট্রন দিয়ে দেয়, তখন কি হয়, এই এইচ প্লাসটা ছুটে যায়, এটা আলটিমেটলি Na প্লাস হয়ে যায়, এটা হচ্ছে OH মাইনাস হয়ে যায়, কারণ OH এর একটা ইলেকট্রন গ্রহণ করে, OH মাইনাস হয়ে যায়। তখন এই সোডিয়াম আর এই OH মাইনাস সংযুক্ত হয়ে যায়, NaOH হয়ে যায়, আর বাকিটা মিলে হাইড্রোজেন থাকে। পরবর্তীতে আরও একটা হাইড্রোজেন আসে, H2 কনভার্ট হয়। সো দ্যাট মিনস আমরা যখনই কি করব, যখনই আমরা কোনো কিসের দিকে যাব, যখনই আমরা কোনো কি করব, তোমার ধরো যে যখনই আমরা কোনো তোমার আলটিমেটলি ধাতু নিব, যেমন এই যে ধরো যে লিথিয়াম, তারপর ধরো যে সোডিয়াম, তারপর ধরো যে পটাশিয়াম, যখন আমরা এই লিথিয়াম, সোডিয়াম বা পটাশিয়ামকে নিব, যখন আমরা তাদেরকে পানির সাথে রিয়াকশন করাবো, তখনই দেখা যাবে যে তাদের আলটিমেটলি তারা লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করতেছে। কেন উৎপন্ন করতেছে এখন সেই জিনিসটা অবশ্যই বুঝতেছো। এবং তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সো এটা একটা ক্যারেক্টার তাদের, যে তাদেরকে যখন আমরা পানিতে দেই, তখন তারা তীব্র ক্ষার উৎপন্ন করে। কি উৎপন্ন করে? তীব্র ক্ষার উৎপন্ন করে। সো মৃৎকার ধাতু সমূহ বিক্রিয়া করে। বাট একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখো, মৃৎকার ধাতু আর যদি ক্ষার ধাতুর মধ্যে আমি চিন্তা করি, তাহলে আমি কি পাই এক্স্যাক্টলি একটু দেখো। আমার কাছে মনে হচ্ছে এই যেই ভার্সনটা আছে, এটা হচ্ছে তোমার কি করতেছে, বারবার আসা যাওয়া করতেছে, এরকম টাইপের প্রবলেম করতেছে। আমরা অন্য একটা পর্যায় সারণী একটু চেক করে দেখি। জাস্ট পিরিয়ডিক টেবিল লিখে সার্চ দিই। আমি সবসময় এটা ইউজ করতাম, এটা ইউজ করি। আগের স্ক্রিনটাতে একটু সমস্যা করতেছিল ওই মানে জায়গাটা। সো এখন দেখো, আমরা যদি এইখানে চিন্তা করি, হ্যাঁ এটা এরকম আসলো কেন? আচ্ছা, এখন আমরা যদি এখানে চিন্তা করি যে ভাইয়া আমি লিথিয়াম, সোডিয়াম বা পটাশিয়াম বা রুবিডিয়াম বা সিজিয়ামকে যাকে আমি পানির সাথে দিই, তারাই কি করে আলটিমেটলি লিথিয়াম, সোডিয়াম বা পটাশিয়াম যাদেরকে আমি পানির সাথে দিই, যাদেরকে আমি পানির সাথে বিক্রিয়া করতে দিই, তারাই কি করে আলটিমেটলি পানির সাথে বিক্রিয়া করে তারা ক্ষার উৎপন্ন করে, লিথিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এই হাইড্রোক্সাইড কিন্তু
তোমার বেরিলিয়ামও ফর্ম করবে, ম্যাগনেসিয়াম ফর্ম করবে, ক্যালসিয়ামও তারা এই হাইড্রোক্সাইডগুলো ফর্ম করবে। কারণ তাদের মধ্যেও, তারাও যেহেতু ধাতু, তাদের মধ্যেও এই টেন্ডেন্সিটা আছে যে তারা ইলেকট্রনটা দান করে দিবে, অর্থাৎ তাদেরও বিজারণ ক্ষমতা আছে, দ্যাটস ওয়াই তারাও এরকম ধরনের হাইড্রোক্সাইড তৈরি করবে। বাট আমার কথা হচ্ছে যে তুমি যদি বাম থেকে ডানে যাও তাহলে বিজারণ ক্ষমতা কী হইতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। দ্যাট মিনস এদিকে 1 নম্বর গ্রুপের পরমাণুদের যতটুকু বিজারণ ক্ষমতা আছে, 2 নম্বর গ্রুপের যে পরমাণু আছে তাদের বিজারণ ক্ষমতা 1 নম্বর গ্রুপের বিজারণ ক্ষমতা থেকে কম। দ্যাটস ওয়াই 1 নম্বর গ্রুপের মৌলগুলা একটা এই ক্ষমতা প্রদর্শনে তারা যতটুকু ইজিলি রিয়াকশনটা করবে, এই পরমাণুগুলো তারা ইজিলি রিয়াকশনটা করবে না। অর্থাৎ দেখা যায় যে লিথিয়াম, সোডিয়াম বা পটাশিয়াম 1 নম্বর গ্রুপে যারা আছে তারা খুব দ্রুত রিয়াকশনটা করে ফেলে, কিন্তু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম তারা আস্তে আস্তে রিয়াকশনটা করে। এবং আমরা যখন তার পরবর্তী ধাতুগুলোর ক্ষেত্রে চিন্তা করবো, বুরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তখন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তাদেরকে আমাদের বাহির থেকে টেম্পারেচার দিতে হচ্ছে, তখন তারা সেই কাজটা করতেছে। দ্যাট মিনস এই জিনিসটা অন্তত এতটুকু বোঝা উচিত, আমার মনে হয় এতটুকু বোঝা উচিত, এটা কেন হচ্ছে সেই জিনিসটা আমি বুঝাইছি। এবং তোমাদের এই জিনিসটা বোঝা উচিত যে আমরা বাম থেকে যদি ডানে যাই, বিজারণ ক্ষমতা যেহেতু কমতেছে, সেহেতু তাদের ওই রিয়াকশানটা তাড়াতাড়ি করবার টেন্ডেন্সি যেরকম কমতেছে, প্লাস যতটুকু ইজিলি তারা করতে পারতো ততটুকু ইজিলি তারা করতে পারতেছে না। ঠিক আছে? সো এই জিনিসটা এখানে লেখা আছে, দেখো এই জিনিসটা এখানে লেখা আছে যে গ্রুপ 2 এর ধাতব মৌলসমূহ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের NH2 মিথ্যা ধাতু বলা হয়, কারণ ওই ধাতুগুলোর মধ্যে সোডিয়াম অক্সাইড এবং কার্বনেট লবণ মাটিতে বা মৃত্তিকায় পাওয়া যায়, আর পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আচ্ছা, এস ব্লক মৌলসমূহের সাধারণ ধর্ম বলে আমরা দেখছি যে এস ব্লকের ধাতব মৌলসমূহ নিম্ন গলনাঙ্ক ও নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু। কেন নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ধাতু? সেটার কারণ আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অর্থাৎ আগের লেকচারে বুঝে আসছি যে তাদের ধাতব বন্ধন দুর্বল হয়। কেন? কারণ ধাতব বন্ধন শক্তিশালী তখন হবে, ধাতব বন্ধন শক্তিশালী হবে নাকি দুর্বল হবে সেটা ডিপেন্ড করে তারা কতটা ইলেকট্রন দান করতে পারতেছে। যে যত বেশি ইলেকট্রন দান করতে পারবে তার ধাতব বন্ধন তত শক্তিশালী হবে। দ্যাটস আমরা দেখতেছিলাম যে তোমার ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের একটা ব্যাপার তোমাদেরকে আমরা দেখায় আসছিলাম। সো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের লেকচারে এই জিনিসটা পড়ানো হয়েছে, তাহলে এস ব্লক মৌলসমূহের নিম্ন গলনাঙ্ক নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়। এবং দেখা যায় যে এই লিথিয়ামের গলনাঙ্ক দেওয়া আছে ধরো 180.5 ডিগ্রি সেলসিয়াস মাত্র, এবং সিজিয়াম যেটা আছে সেটার গলনাঙ্ক এতটাই কমে কারণ উপর দিক থেকে নিচে নামলে তোমার আলটিমেটলি শেষ কক্ষপথে ইলেকট্রনের মধ্যে আকর্ষণ কমতে থাকে, এবং দেখা যায় যে তাদের ধাতব বন্ধন অনেক বেশি মানে কম হয় আর কি, মানে অনেক কম হয়, ধাতব বন্ধন অনেক কম শক্তিশালী হয়। দ্যাটস সিজিয়ামের গলনাঙ্ক মাত্র 28.4 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস একটা সিজিয়াম একটা ধাতু, এটাকে যদি তুমি কক্ষ তাপমাত্রা থেকে একটু বেশি তাপমাত্রায় নাও তাহলে দেখবো যে গলে যাইতেছে। অপরদিকে বেরিলিয়ামের গলনাঙ্ক হলো 700 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা দেখো, এস ব্লকের মৌলসমূহ নরম ও নমনীয় ধাতু। কেন নরম ও নমনীয় ধাতু? সেটার কারণ হচ্ছে তাদের ধাতব বন্ধন দুর্বল। কেন দুর্বল? কারণ তারা মাত্র একটি ইলেকট্রন দান করে ধাতব বন্ধন গঠন করে, দ্যাটস ওয়াই তাদের ধাতব বন্ধন অনেক দুর্বল হয়। গ্রুপ 1 এর ধাতু সময় এদের যোজ্যতা ইলেকট্রন ত্যাগ করে একক ধনাত্মক আয়নে পরিণত হয়। গ্রুপ 2 এর যোজ্যতা ইলেকট্রন ত্যাগ করে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়। আর দেখার দরকার নাই, গ্রুপ 1 ও গ্রুপ 2 এর ক্যাটায়ন সমূহে কোনো বিজুড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকায় এদের যৌগসমূহ বর্ণহীন। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, দেখো আমরা এটা সামনে পড়াবো, ডি ব্লকের ক্ষেত্রে গিয়ে দেখবো যে অবস্থান্তর মৌলগুলো নর্মালি কি করে। অবস্থান্তর মৌলগুলো নর্মালি তোমার রঙিন যৌগ গঠন করে, ইভেন তারা চুম্বক ধর্ম প্রদর্শন করে। সো তোমাকে একটা কথা বলি আমি, যে কখনো যদি দেখো ডি ব্লক কিংবা এফ ব্লকের মৌলগুলোর ক্ষেত্রে ডি ব্লক কিংবা এফ ব্লকটা ওই যে পরমাণুটা, সেই পরমাণুর আয়নের ইলেকট্রন বিন্যাসে, পরমাণুর আয়নের স্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসের যদি তুমি দেখো, আলটিমেটলি ওই অরবিটালটা ডি অথবা এফ হইতে হবে। ডি অথবা এফ অরবিটালটা অর্ধপূর্ণ না, মানে অপূর্ণ। যদি অপূর্ণ থাকে তখন তারা দেখা যায় যে চৌম্বক ধর্ম যেরকম প্রদর্শন করে ঠিক এরকম তারা রঙিন জিনিসটা প্রদর্শন করে। এটা আমরা ডি ব্লক মৌলসমূহের ক্যারেক্টারের সময় আমরা ডিটেলসে পড়বো। বাট এতটুকু জিনিস এখানে এতটুকু বোঝা যায় যে গ্রুপ 1 বা গ্রুপ 2 এর মৌলসমূহের যদি ক্যাটায়ন আমরা চিন্তা করি, যেমন সোডিয়ামের স্থিতিশীল ক্যাটায়ন কি Na+, ক্যালসিয়ামের স্থিতিশীল ক্যাটায়ন কি Ca2+। এদের যদি ইলেকট্রন বিন্যাস আমরা চিন্তা করি 1s2 তারপরে আমরা পাই 1s2 তারপরে পাই আমরা 2p6, 3s1 ছিল বাট এখান থেকে তো একটা ইলেকট্রন সে দান করে দিছে। দ্যাট মিনস তার শেষ কক্ষপথ থাকে কি, শেষ কক্ষপথ হচ্ছে 2p6। তো এখানে আমরা দুইটা ইলেকট্রন, একটা দুইটা 6টা ইলেকট্রন দেখতে পাই। সো এখানে কোনো বিজুড় বা অযুগ্ম ইলেকট্রন থাকে না। যদি বিজুড় বা অর্থাৎ অপূর্ণ যদি থাকতো তাহলে কিন্তু বিজুড় বা অযুগ্ম ইলেকট্রন হতো। সো বিজুড় বা অযুগ্ম ইলেকট্রন না থাকার কারণে দেখা যায় যে তারা আলটিমেটলি বর্ণহীন হয়। কেন হয় এটা আমরা পরবর্তীতে বুঝবো। ইভেন তাদের আলটিমেটলি একটা জিনিস মাথায় রাখো, এই যে ইলেকট্রনগুলো ঘুরে, আমরা তোমাদেরকে সেকেন্ড চ্যাপ্টারে পরে আসছিলাম যে এই একটা ইলেকট্রন দুইটা স্পিন হয়, এবং
দুইটা ভিন্ন স্পিনের কারণে তারা চুম্বক ক্ষেত্র কিন্তু ক্রিয়েট করে। পড়াইছিলাম যে একটা ইলেকট্রন যখন ঘুরে তখন সে একটা চুম্বক ক্ষেত্র ক্রিয়েট করে, আইদার এটার ডিরেকশন এরকম, অথবা সে যদি তার অপোজিট দিকে ঘুরে তাহলে তার ডিরেকশন হয় এরকম। সো এখানে দুইটা ডিফারেন্ট স্পিনের তোমার ইলেকট্রন আছে। ডিফারেন্ট স্পিনের ইলেকট্রন থাকা মানে একটা ইলেকট্রন যদি একটা চুম্বক ক্ষেত্র ক্রিয়েট করে উত্তর দিকে, আর একটা ইলেকট্রন চুম্বক ক্ষেত্র ক্রিয়েট করবে দক্ষিণ দিকে, সো একটাকে নিউট্রাল করে দিবে। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে আলটিমেটলি এদিকে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন না থাকলে দেখা যায় যে তারা কি করে, চুম্বকের প্রতি আকর্ষিত হয় না, বরং বিকর্ষিত হয়। চুম্বকের প্রতি কি হয়, বরং বিকর্ষিত। আকর্ষণ না হওয়াটাই তো বিকর্ষিত হয়। চুম্বকের থেকে দুর্বল কি হয়, তোমার দুর্বল না, হ্যাঁ দুর্বল বিকর্ষিত হয়, এবং তাদের রঙিন যৌগ গঠন করে না। কিন্তু এখানে দেখো একটা ব্যতিক্রম দেওয়া আছে, কিন্তু আমার কাছে এটা ব্যতিক্রম মনে হয় নাই। দেখো এদিকে ব্যতিক্রম দেওয়া আছে, কিন্তু ব্যতিক্রম হলো এদের সাথে বর্ণযুক্ত ঋণাত্মক আয়ন বিশিষ্ট ক্রোমেট ও ম্যাঙ্গানেট ও পারম্যাঙ্গানেট লবণসমূহ বর্ণযুক্ত হয়। এখন আমি বলি এরা অ্যাকচুয়ালি বর্ণযুক্ত হয় এখানের পটাশিয়াম কিংবা এখানের পটাশিয়ামের জন্যে না। এরা বর্ণযুক্ত হওয়ার কারণ হচ্ছে এখানে ক্রোমিয়ামের জন্য, হুইচ ইজ এন ট্রানজিশন মেটাল বা অবস্থান্তর মূল্য, এখানে ক্রোমিয়ামের জন্য, এখানের ম্যাঙ্গানিজের জন্য, এখানের ম্যাঙ্গানিজের জন্য। সো যদিও এরা বর্ণযুক্ত Ca2CO2O7, তাদের বর্ণময়তার কারণ হচ্ছে ক্রোমিয়াম, নট পটাশিয়াম। আলটিমেটলি এরা কোনোভাবেই রঙিন যৌগ গঠন করতে পারবে না বা রঙিন হইতে পারবে না। এটা না হইতে পারার কারণটা আমরা ডি ব্লকে বলবো। ইভেন দেখো ক্যাটায়ন সময় বিজোড় ইলেকট্রন না থাকে, এরা ডায়াম্যাগনেটিক বা চুম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। কেন বিকর্ষিত হয় আমরা বুঝাই ফেলছি। গ্রুপ 1 ও 1-এর ধাতু সময়ের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম। আয়নীকরণ শক্তি কেন সবচেয়ে কম সেটা তোমরা দেখে নেবা। এস ব্লক মৌল হলো তীব্র তড়িৎ ধনাত্মক মৌল। কেন? কারণ তারা ইলেকট্রন দান করে দিয়ে ধনাত্মক আয়ন হয়ে যেতে চায়, এবং এদের ওই সক্রিয়তাটা সব থেকে বেশি, এবং উপর থেকে যত নিচে নামবা সক্রিয়তা সব থেকে আরও তত বাড়তে থাকবে। সেটার কারণ হচ্ছে উপর থেকে যত নিচে নামবা সক্রিয়তা তত বাড়তে থাকবে। সেটার কারণ হচ্ছে যে উপর থেকে যত নিচে নামবা বড় হইতে থাকবে পরমাণুর আকার, শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমতে থাকবে। সো দ্যাটস ওয়াই ইলেকট্রন দান করে দেওয়ার টেন্ডেন্সিটা বাড়তে থাকবে। শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, তাহলে ইজিলি সে দান করে দিবে। সো দ্যাটস ওয়াই দেখা যাবে যে সক্রিয়তা উপর থেকে আমরা যত নিচে নামবো বৃদ্ধি পাবো। আচ্ছা, এস মৌলসমূহ তীব্র বিজারক রূপে ক্রিয়া করে। আর বলতে চাইতেছি না ভাই কেন এস ব্লক মৌলসমূহ তীব্র বিজারক রূপে ক্রিয়া করে, ইলেকট্রন তীব্রভাবে দান করে দিতে চায়। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। এখন তো তোমার মাথায় হাত। একটু আগে ভাই বললেন এস ব্লকের মৌল যারা আছে তারা কোনোভাবে রঙিন যৌগ গঠন করতে পারবেন না। এখন আপনি আসছেন যে বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিখায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। তাহলে এই তো বর্ণ সৃষ্টি করতেছে। তাহলে এইটা একটু আগে কি বললেন শুনুন। আগেরটা যেটা ছিল সেটা একটা যৌগ, সেখানে আমি বুনসেন ভান্নায় শিখা দিতেছি না। বুঝতে পারছো? নর্মালি একটা অ্যাটমকে বা একটা পরমাণুকে যদি আমরা তাপ দিই তখন তার ইলেকট্রনগুলো কি করে, উচ্চতর শক্তি স্তরে গমন করে। উচ্চতর শক্তি স্তরে গমন করার পর উচ্চতর শক্তি স্তর থেকে আবার নিম্নতর শক্তি স্তরে যখন ব্যাক করে তখন সেই শোষিত শক্তিটাকে সে ছেড়ে দেয়। এই যে শোষিত শক্তিটা ছেড়ে দেয় সেটা যদি দৃশ্যমান আলোর সাথে সঙ্গতিপূর্ণ হয় তখন আমরা সেটাকে দেখি, বাট সেটা ওই পরমাণুটার কালার না, বরং পরমাণুটা একটা বর্ণালী সৃষ্টি করতেছে। এটা বর্ণালীর কালার। আর ধরো তুমি যদি সোডিয়ামকে নিয়ে কখনো পানিতে গুলায় দেখো তাহলে দেখবে যে পানির কালার চেঞ্জ হইতেছে না। বাট তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেটকে নিয়ে দেখো তখন দেখবো যে পানি বেগুনি হয়ে যাইতেছে। তো সেইখানে আমি তাপ দিতেছি না, আমি জাস্ট পানিতে ছাড়তেছি। বা ওই যৌগটা তুমি অনেক কালারফুল সাবস্টেন্স দেখো, অনেক কালারফুল জিনিস। ধরো যে এই যে আমি যে কালার দিই বিভিন্ন, এই যে সবুজ কালার দিয়ে যে আমি দাগাইলাম, সেই সবুজ কালারটার মধ্যে অবশ্যই ট্রানজিশন মেটালের ইস্যু আছে অবশ্যই, নাহলে সেটা কালারফুল হইতে পারতো না। কালারফুল হওয়ার জন্য তোমাকে অবশ্যই ট্রানজিশন মেটালের কোনো কিছু হইতে হবে, অর্থাৎ একটা কন্ডিশন ক্রিয়েট হয়, সেই কন্ডিশনটা ক্রিয়েট হইতে হবে। স্প্লিটিং অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড থিওরি আমরা সেটা পড়ব। বাট এই বর্ণ সাথে তুমি একটা জিনিসকে তাপ দিতেছো, তারপরে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে গমন করে নিম্নতর শক্তি স্তরে আসতে থেকে বর্ণালী সৃষ্টি করতেছে। এই দুইটা কন্ডিশন কিন্তু ডিফারেন্ট কন্ডিশন। একটা হচ্ছে ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে যাচ্ছে, ব্যাক করতেছে, আমি তাপ দিতেছি, তাপ সরাই নিচ্ছি, ব্যাক করতেছে, তখন একটা বর্ণালী সৃষ্টি হইতেছে। একটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে যে ওই যেই অ্যাটমটা আছে, ওই অ্যাটমের যে আয়নের যে যৌগগুলো আছে সেই যৌগগুলো রঙিন কিনা, দুইটা জিনিস কিন্তু ভিন্ন। সো এখন আসো যে বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন ভান্নায়
বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। আমি বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের কথা আপাতত ধরতেছি না, আমি তোমাকে ইন জেনারেল আমি তোমাকে বলতেছি যে ধরো যে এইখানে যে পর্যায় সারণীটা আছে সেই পর্যায় সারণীর 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের যারা আছে তাদেরকে যদি আমরা বুনসেন বার্নারে দিই, অর্থাৎ বুনসেন বার্নারে দেওয়া লাগবে না, বুনসেন বার্নারে দেওয়া লাগবে না, তাদেরকে যদি আমি তাপ দিই তাহলে কী হবে, তাদেরকে যদি আমি তাপ দিই তাহলে কী হবে, তাদের এই নিম্নতর শক্তি স্তর থেকে ইলেকট্রন কী হবে উচ্চতর শক্তি স্তরে যাবে। ফর এক্সাম্পল ধরো যে আমি সোডিয়ামের কথা চিন্তা করলাম বা পটাশিয়ামের কথা চিন্তা করলাম, তাহলে তাদের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনগুলো কী করবে, উচ্চতর শক্তি স্তরে যাবে। উচ্চতর শক্তি স্তর থেকে যখন আবার ইলেকট্রনটা ব্যাক করবে তখন তারা সেটা বর্ণালী হিসেবে ছেড়ে দেবে, অর্থাৎ বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ তারা সৃষ্টি করবে। কিন্তু দেখো এটা সিম্পল, এটা সোডিয়ামের ক্ষেত্রে ঘটা উচিত, হাইড্রোজেনের ক্ষেত্রে ঘটা উচিত, লিথিয়ামের ক্ষেত্রে ঘটা উচিত, সোডিয়ামের ক্ষেত্রে ঘটা উচিত, পটাশিয়াম সবার ক্ষেত্রে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম সবার ক্ষেত্রেই ঘটা উচিত। আমি যদি সার্টেন অ্যামাউন্টের তাপ দেই তখন ইলেকট্রনটা উচ্চতর শক্তি স্তরে যায়, তার আবার নিম্নতর শক্তি স্তরে আসে, বর্ণালী সৃষ্টি করে। এখন তাহলে আমি যদি বুনসেন বার্নার দেই তখন কি হয়, বুনসেন বার্নার কি করে, বুনসেন বার্নার কি, বুনসেন বার্নার হচ্ছে আমরা একটা কুপির মতো জ্বালাই, বুনসেন বার্নার ল্যাবরেটরিতে কুপির মতো জ্বালাই, সেইখান থেকে আমরা তাপ দেই, সেই তাপটা যায়, সেই তাপের যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো আলটিমেটলি কী করে, তোমার উচ্চতর শক্তি স্তরে যায়, নিম্নতর শক্তি স্তরে ব্যাক করে, সবাই বর্ণ সৃষ্টি করে। বাট তোমার বইয়ে লেখা আছে যে শুধুমাত্র 2 জন করে না, সেই 2 জন বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, সেই 2 জন বুনসেন বার্নারে বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে না। এখন কেন করে না সেটা কজটা বোঝে, সেটা কজটা হচ্ছে যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করো, বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি পাই 1s2 2s2, ম্যাগনেসিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি পাই 1s2 দেন 2s2 দেন 2p6 দেন 3s2। প্রথমত তাদের যেই আকার, প্রথমত তাদের যেই আকার সেটা লিথিয়াম কিংবা সোডিয়ামের আকার থেকে ছোট, এবং সেকেন্ডলি তাদের যে ইলেকট্রন বিন্যাস আছে সেই ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্টেবল। সো ইলেকট্রন বিন্যাস স্টেবল হওয়ার কারণে কি করে, তাদের ইলেকট্রনটা আলটিমেটলি এই যে নিম্নতর শক্তি স্তরে যে উচ্চতর শক্তি স্তরে যাবে সেই যাওয়াটা যায় না। এখন ভাই এটা সবসময় আমি তোমাকে জিনিসটা বলি, নর্মালি বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ওই জিনিসটা ট্রু যে বেরিলিয়াম কিংবা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা যদি সার্টিন অ্যামাউন্টের এনার্জি দেই সেই ইলেকট্রন নিম্নতর শক্তি স্তরে উচ্চতর শক্তি স্তরে যাবে, আবার উচ্চতর শক্তি স্তরে ব্যাক করবে, সো উচ্চতর থেকে নিম্নতরতে ব্যাক করবে, কালার সৃষ্টি হবে। এটা বেরিলিয়ামের ক্ষেত্রে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে, এনি কাইন্ড অফ অ্যাটমের ক্ষেত্রে দ্যাট ইজ ট্রু। বাট আমি যতটুকু জিনিস তোমাকে মাথায় ঢুকাই দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে বুনসেন বার্নার যতটুকু তাপ সৃষ্টি করে দ্যাট ইজ নট এনাফ। বুনসেন বার্নার যতটুকু তাপ সৃষ্টি করে সেই তাপটা ওই বেরিলিয়াম কিংবা ম্যাগনেসিয়ামের জন্য এনাফ না যে তার ওই নিম্ন শক্তি স্তরের ইলেকট্রনটাকে উচ্চতর শক্তি স্তরে নিবে। সেটার একটা কারণ হচ্ছে যে বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের আকার তো তুলনামূলক ছোট, এবং সেকেন্ড আর একটা কন্ডিশন হচ্ছে যে তাদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাদের শেষ শক্তি স্তরটা যদি আমরা দেখি, শেষ শক্তি স্তরটা পূর্ণ থাকে। তো শেষ শক্তি স্তর যদি পূর্ণ হয় তাদের ইলেকট্রন বিন্যাস স্টেবল। সো দেখা যাচ্ছে তাদের ইলেকট্রনটাকে উচ্চতর শক্তি স্তরে নিতে গিয়ে অনেক বেশি তাপ দিতে হবে, যেই তাপটা বুনসেন বার্নার মাত্র একটা কুপি, সেইখানে যতটুকু তাপ সৃষ্টি হয় সেই তাপটা এনাফ না যে তার ইলেকট্রনটাকে উচ্চতর শক্তি স্তরে নিয়ে যাবে। সো দ্যাটস ওয়াই যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম তোমার দেখা যায় যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কী করে, আলটিমেটলি বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম তোমার বুনসেন বার্নারে তারা শিখা সৃষ্টি করে না, বুনসেন বার্নারে বৈশিষ্ট্যপূর্ণ তারা শিখা সৃষ্টি করে না বা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণালী তারা দেয় না। কিন্তু আমি যদি বুনসেন বার্নার ছাড়াও যদি আমি আরও বেশি তাপ দিতে পারি, এরকম যদি বার্নার আনি, তাহলে অবশ্যই তারা বৈশিষ্ট্যপূর্ণ শিখা দিবে। বাট পরীক্ষার হলে তুমি অবশ্যই এই জিনিসটাতে যেন সবার ভেজাল না লাগে। এটা কিন্তু প্রত্যেকটা পরমাণুর একটা ধর্ম যে সে নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাবে, ইলেকট্রনটা ব্যাক করবে, বর্ণালী সৃষ্টি করবে। এটা কিন্তু বোর তত্ত্ব অনুসারেই আসছে। সো এটা ইউনিভার্সাল ফর এভরি অ্যাটম। বাট বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম সৃষ্টি করে না মানে এই না যে তারা অন্য কোনো ক্ষেত্রেও করবে না, তারা শুধুমাত্র বুনসেন বার্নারের ক্ষেত্রে করবে না। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। এখন বলতে পারো ভাই ক্যালসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি ইলেকট্রন বিন্যাস এরকম আসবে, বাট ক্যালসিয়াম কেন দেয়? ক্যালসিয়াম দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার তো বড় হইতেছে, বড় হওয়ার কারণে ওই ইলেকট্রনের প্রতি ইলেকট্রন বিন্যাসটা স্টেবল ঠিক আছে, বাট ওই ইলেকট্রনের প্রতি আকর্ষণটা একটু কম থাকে কারণ একটু বড়। তো দেখা যায় যে বুনসেন বার্নারের ওই তাপটা এনাফ যে সেই ইলেকট্রনটাকে উচ্চতর শক্তি স্তরে নিয়ে যাইতে পারে, অলদো এটার যেই ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষপথটা আছে সেটা স্টেবল। এটার পরেও যেহেতু তাদের আকারটা বড় হয়ে যায়,
তাদের শেষ কক্ষপথে ইলেকট্রনের মধ্যে আকর্ষণটা কম থাকে, দ্যাটস ওয়াই তাদেরকে তাপ দিলে দেখা যাচ্ছে ওরা উচ্চতর শক্তি স্তরে গিয়ে আবার নিম্নতর শক্তি স্তরে ব্যাক করে তারা হচ্ছে আলটিমেটলি কী করতে পারে, তোমার বর্ণালী সৃষ্টি করতে পারে। সো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম পরমাণু বা ধাতব লবণ বুনসেন শিখায় কোনো বিশেষ বর্ণ সৃষ্টি করে না, বাট অন্যান্যরা সৃষ্টি করে। আচ্ছা, বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে, খুব ইম্পর্টেন্ট। বেরিলিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব ধাতু আয়নিক যৌগ গঠন করে। কেন বেরিলিয়াম, আলটিমেটলি বেরিলিয়াম কেন তোমার আয়নিক যৌগ গঠন করে না, সেটার কারণ হচ্ছে যে ভাইয়া বেরিলিয়ামের একদিকে তো বেরিলিয়ামের পরমাণুর আকার ছোট, সেকেন্ডলি বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা দেখো, তোমাকে বলি বেরিলিয়াম কি বেরিলিয়াম এবং ওই গ্রুপের অন্যান্যদের ইলেকট্রন বিন্যাসের ডিফারেন্সটা কোন জায়গায়। বেরিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখি তাহলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। সো বেরিলিয়াম আলটিমেটলি কী করে, বেরিলিয়ামের শেষ কক্ষপথে দ্বিত্বপূর্ণ আছে, সো এটা একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো আমরা বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে তার ইলেকট্রন বিন্যাসটা বেশি স্টেবল। ইলেকট্রন বিন্যাসটা বেশি স্টেবল কারণ তার কক্ষপথটা হচ্ছে সম্পূর্ণ পূর্ণ, তো তার কক্ষপথটা যেহেতু পূর্ণ, সো ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে স্টেবল। সো দেখা যায় যে বেরিলিয়াম আলটিমেটলি ইলেকট্রন দান করে না, কারণ বেরিলিয়াম এই দুইটা ইলেকট্রন দান করতে চাবে না, সে অলরেডি স্টেবল, সে দান করতে চায় না। ঠিক আছে, আচ্ছা এখন ভাই ম্যাগনেসিয়াম তো করে, ম্যাগনেসিয়াম তো দুটো ইলেকট্রন দান করে। ম্যাগনেসিয়াম কেন করে ভাই, ম্যাগনেসিয়ামের আকার বড়, ইলেকট্রন বিন্যাস স্টেবল, বাট ইলেকট্রন বিন্যাসের থেকেও এই ম্যাগনেসিয়াম বড় হয়ে যাওয়ার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কম থাকে, ম্যাগনেসিয়ামের সেই দান করার টেন্ডেন্সিটা হয়ে যায়। ক্যালসিয়ামও দান করতে পারে, বাট বেরিলিয়াম কী করতে পারে না, সেটার কারণ হচ্ছে প্রথমত তার ইলেকট্রন বিন্যাস স্টেবল, সেকেন্ডলি তার পরমাণুর আকারটা হচ্ছে খুব বেশি ছোট। কারণ বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়ামের দিকে যাইতে থাকলে পরমাণু আকার কী হতে থাকবে, বড় হইতে থাকবে। সো দ্যাটস ওয়াই ছোটো আকারের জন্য Be2+ আয়ন কি হয় না, সৃষ্টি হয় না। আবার লিথিয়াম যেটা আছে, লিথিয়াম যেটা আছে, সেই লিথিয়াম তোমার আলটিমেটলি Li+ আয়ন গঠন করতে পারে, গঠন করলেও এর অধিক চার্জ ঘনত্বের জন্য পোলার সমযোজী যৌগে পরিণত হয়। আমরা এই ব্যাপারটা আমরা ফাজারের নীতি যখন পড়ি তখন আমরা আরও ডিটেলসে বুঝতে পারবো, আপাতত এতটুকুই থাকো। আচ্ছা, আমরা নিচের দিকে আসি, দেখি এস ব্লক মৌলসমূহের আর কিছু মনে হয় যে দেখার নাই, এদিকে তোমরা দেখে নিও গলনাঙ্ক স্ফুটনাঙ্কগুলো একটু দেখে নিও সুন্দর করে। দেখো লিথিয়ামের গলনাঙ্ক থেকে বেরিলিয়ামের গলনাঙ্ক যেটা আছে খুব বেশি। লিথিয়ামের গলনাঙ্ক হচ্ছে 180.5 ডিগ্রি সেলসিয়াস, বেরিলিয়ামের গলনাঙ্ক কিছুটা বেশি হওয়া উচিত ছিল, বাট খুব বেশি, যেমন 1278 ডিগ্রি সেলসিয়াস। কেন সেটা একটু মাথায় রাখো, কারণ বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস স্টেবল, তার পরমাণুর আকারটা হচ্ছে অনেক ছোট। আচ্ছা, নিচের দিকে আসো, এখানে একটা প্রশ্ন আছে, সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন। আমি পুরোটা জিনিস আগেই বুঝাই দিছি, শুরুতেই বুঝাই দিছি যে হোয়াই উই স্টোর সোডিয়াম আন্ডার দ্য কেরোসিন। ঠিক আছে, যাই হোক আমার ইংলিশ হয়েছে কিনা দ্যাট ডাজেন্ট ম্যাটার। সো এখানে আসো, পি ব্লকের মৌলসমূহের সাধারণ ধর্মাবলী, জেনারেল প্রপার্টিস অফ পি ব্লক এলিমেন্টস। আমরা পি ব্লকের এলিমেন্টসগুলোতে চলে যাই। দেখো পি ব্লকের এলিমেন্টসগুলো যদি আমরা দেখি, পি ব্লকে কারা কারা আছে, 13 থেকে 18 পর্যন্ত যারা আছে তারাই, অ্যাকসেপ্ট হিলিয়াম, কারণ হিলিয়াম নর্মালি এস ব্লকের মৌল। আচ্ছা, এবং এদের যেই ইলেকট্রন বিন্যাস সেটা হচ্ছে NS2Np1 থেকে NS2 1p6 পর্যন্ত। দেখো এদের ইলেকট্রন বিন্যাস করে দেখো, NS2Np1 আসবে, আর এদের ইলেকট্রন বিন্যাস করে দেখো NS2Np6 আসবে। এই জিনিসগুলো আমরা পরে আসছি। তারপর যাও, পি ব্লকের মৌল সংখ্যা নব আবিষ্কৃত নিহোনিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 113, ফ্লুরোভিয়াম, মস্কোভিয়াম, লিভারমোরিয়াম, টেনেসিন, অগানোসান সহ 36টি, অর্থাৎ পি ব্লক মৌল হচ্ছে 36টি। এদের মধ্যে ধাতু, অপধাতু বা মেটালয়েড, অপধাতুর আরেকটা নাম হচ্ছে মেটালয়েড, যেটা ধাতু এবং অধাতু দুইটারই ক্যারেক্টার রাখে, আরেকটা হচ্ছে অধাতু। পি ব্লক মৌলসমূহের মধ্যে ধাতু হচ্ছে 12টা। গ্রাফাইট কার্বনের বহুরূপ ব্যতীত, পি ব্লকের অন্য সব মৌল তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, একমাত্র গ্রাফাইট যেটা একটা কার্বনের রূপভেদ, যেটা হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবহন করতে পারে। কেন করতে পারে সেটার ব্যাখ্যা আমরা নেক্সট লেকচারে দেখব। পি ব্লকভুক্ত মোট অপধাতু হচ্ছে 6টি, এটা খুব ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশনের জন্য, যে BSiGeAsSbTe, অর্থাৎ তোমার বোরন, তারপরে সিলিকন, তারপরে জার্মেনিয়াম, আর্সেনিক, তারপরে হচ্ছে তোমার মানে মোস্ট প্রবাবলি স্টিবিডিয়াম আর টেলোরিয়াম না কি জানি। আচ্ছা, তারপরে দেখো পি ব্লকের বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু। তড়িৎ ঋণাত্মক অধাতু কেন, পি ব্লকের পজিশনটা কোন জায়গায় দেখো, পি ব্লক কেন তড়িৎ ঋণাত্মক, কারণ পি ব্লকের পজিশনটা যদি দেখো বাম থেকে ডান দিকে অনেক, তাদের পরমাণুর আকার ছোট হয়ে যায়, শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বাড়ে, সো আলটিমেটলি তারা ইলেকট্রন গ্রহণ করার ক্যাপাসিটি দেখায়। ঠিক আছে, সো তারা হচ্ছে তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। সো পি ব্লক পড়ে গেছে সবার ডানে, তার মানে সবার থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা কাদের, পি ব্লকদের। আচ্ছা, তারপরে আসো, পি ব্লকরা কি তোমার
পি ব্লক হচ্ছে পি ব্লকের বেশিরভাগই তড়িৎ ঋণাত্মক অধাতু। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে যুদ্ধতা ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তি স্তর একই থাকে, ফলে মৌলসমূহের পারমাণবিক আকার হ্রাস পায়। আচ্ছা বুঝলাম। একই পর্যায়ে বাম থেকে ডান দিকে পি ব্লকের মৌলসমূহের বিজারণ ক্ষমতা হ্রাস পায়। পরে আসছি বিজারণ ক্ষমতা কেন হ্রাস পায়। আচ্ছা, তবে জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। আচ্ছা, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে মৌলসমূহের পারমাণবিক, আচ্ছা এগুলো তোমরা সবাই বুঝবা। আচ্ছা দেখো, এখন পি ব্লকের মৌলসমূহের কিছু স্পেশাল আমরা যদি মানে গ্রুপ দেখি, তাহলে স্পেশাল গ্রুপের মধ্যে একটা হচ্ছে গ্রুপ 17 এর মৌলসমূহ, যাদেরকে বলা হয় হেলুজেন। হেলুজেন শব্দের অর্থ হচ্ছে তোমার সামুদ্রিক লবণ উৎপাদনকারী বা প্রস্তুতকারী। এসব মৌলের লবণ সমুদ্রের লবণাক্ত পানিতে থাকে। খুব ইম্পর্টেন্ট, মেডিকেল এডমিশনে ভেজাল লাগাই দিতে পারে। লবণ কিন্তু সবগুলো থাকে না, যেমন সোডিয়াম ক্লোরাইড, ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড থাকে। ফ্লুরাইড বা অ্যাস্টাটিন দিয়ে আইসো না। অধিকাংশ ধাতু প্রকৃতির ধাতব অক্সাইড ও সালফাইড আকরিক রূপে থাকে, তাই গ্রুপ 16 এর ধাতু সমূহকে দেখো, প্রত্যেকটা একটা একটা করে নাম আছে। গ্রুপ 17 গুলাকে বলা হয় হেলুজেন, গ্রুপ 18 গুলাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, গ্রুপ 16কে বলা হয় হচ্ছে তোমার চালকুজেন। কেন বলা হয় চ্যালকুজেন্স বা ওর ফর্মিং মানে আকরিক সৃষ্টিকারী। নর্মালি আমরা যে সমস্ত আকরিক দেখি, তোমাদের চ্যাপ্টার যদি অনেক এইচএসসিতে এই ব্যাচের অনেক স্টুডেন্ট আছে, জানি এসএসসিতে তোমরা চ্যাপ্টার 9 পড়ে আসছো না কেমিস্ট্রিতে, একটু চলে যাবো আমার চ্যানেলে কুইক অনলাইন স্কুল, তারপরে হচ্ছে তুমি এসএসসি অল ভিডিওস প্লেলিস্ট একটা আছে, ওইখান থেকে গিয়ে সুন্দর করে এই ভিডিওটা একটু দেখে আসবে, আকরিক জিনিসটা কি তারপরে বুঝতে পারবা। সো গ্রুপ 16 এর মৌলসমূহকে বলা হয় কি চ্যালকুজেন্স বা ওর ফর্মিং বা আকরিক সৃষ্টিকারী মৌল। আর অধিকাংশ পি ব্লক মৌল অধাতু, তবে এদের মধ্যে কয়েকটা ধাতু আছে, যেমন বুরন, তারপরে সিলিকন, জার্মেনিয়াম, অর্থাৎ যেগুলো অপধাতু সেগুলো আর কি। এই ছোটি মৌলে ধাতু অধাতু উভয় শ্রেণীর ধর্ম প্রকাশ পায়, এর জন্য এদেরকে কি বলা হয়, অপধাতু বা মেটালয়েড বলা হয়। তবে পর্যায় সারণী পি ব্লকের মাঝখানের সিঁড়ি রেখার ডান দিকে অবশিষ্ট মৌল ধাতু এবং বাম দিকের মৌলসমূহ ধাতু। আচ্ছা, আবার NH2 NP6 ইলেকট্রনিক এটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস, এটা আমরা জানি। নিষ্ক্রিয় গ্যাসের বিশেষ ব্যবহার তোমাদেরকে পড়তে হবে। দেখো, নিষ্ক্রিয় গ্যাস সমূহ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনারেটর। আমি এখানে দাগায় দিছি মেডিকেল এডমিশনের জন্য, এই জিনিসটা ইম্পর্টেন্ট, একাডেমিকের বাইরে এই জিনিসটা তোমাদের লাগবে ফর মেডিকেল এডমিশন। দাগায় দিছি, তোমরা বইগুলো দাগায় রাখো, ঠিক আছে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাদের কী কী ইউজ, তাদের মধ্যে সব থেকে একটা ইউজ মেডিকেল এডমিশন আসছিল যে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে কোনটা ইউজ হয়, আর ক্যান্সার চিকিৎসায় ক্যান্সার কোষ ধ্বংস করার কাজে কোনটা ইউজ হয়, সেটা হচ্ছে রেডন। আচ্ছা, পি ব্লক মৌলসমূহের রাসায়নিক ধর্ম যদি আমরা দেখি, প্রত্যেকটা আলাদা আলাদা করে রাসায়নিক ধর্ম আমরা চিন্তা করব, বাট এখানে যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো নিয়ে আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমরা এমনি বুঝতে পারবো। যেমন ধরো, আমি যদি বোরন বা অ্যালুমিনিয়াম, যারা পি ব্লক মৌল, বা গেলিয়াম বা ইন্ডিয়াম বা টাইটানিয়াম, না এটা কি জানি, যাই হোক, এগুলোর যদি আমরা ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে তারা ক্লোরাইড ফর্ম করবে। আচ্ছা, এগুলোর সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করে, তাহলে তারা অক্সাইড ফর্ম করবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার আলটিমেটলি তাদের সাথে যদি নাইট্রোজেনকে দিই, তাহলে তারা নাইট্রাইট ফর্ম করবে। পানির সাথে দিলে তারা আলটিমেটলি তোমার পানির সাথে দিলে তারা হাইড্রোক্সাইড ফর্ম করবে। আবার তোমার যদি HCl এর সাথে দেই, তখন হচ্ছে তারা ক্লোরাইড ফর্ম করবে। সো এই জিনিসগুলো আমরা ছোটো থেকে পড়ে আসছি। আমাকে যদি আজকে একটা রিয়াকশান লিখতে বলে, ভাই তুমি লিখো, তুমি হচ্ছে এই অ্যালুমিনিয়ামের সাথে, অ্যালুমিনিয়াম তো একটা পি ব্লক মৌল, তুমি অ্যালুমিনিয়ামের সাথে ক্লোরিনের বিক্রিয়া করো, অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন, তাহলে ভাই আমরা কি লিখবো, AlCl3 উৎপন্ন হবে, রাইট। তারপরে সমতা করো, তুমি সমতা করতে গেলে এখানে Cl, এইখানে দাও 3 দিয়ে গুণ, এখানে দাও 2 দিয়ে গুণ, এখানে 2, সব কিছু সমান হয়ে গেল, তাহলে AlCl3 উৎপন্ন হয়। সো এটা আমরা পারি সবাই। আমাকে যদি বলে অ্যালুমিনিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া করো, তাহলে কি হবে, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। এখন তুমি বলতে পারো, ভাই এই বিক্রিয়াগুলো কেমনে হইলো, এইটা থেকে এটা কেমনে আসলো, তাহলে তো ভাই তোমার অনেক পিছনে পাঠাইতে হবে। যদি এই কোশ্চেন তোমার মধ্যে আসে, তুমি অনেক পিছনে পাঠাইতে হবে। কুইক অনলাইন স্কুলে আমাদের জেএসসির কিছু লেকচার আছে, যদি কেউ না বুঝো কমেন্ট করবো, আমি জেএসসি লেকচারগুলো দিয়ে দেবো, সেখানে আমি এই জিনিসগুলো বুঝাইছি, এটা থেকে এটা কেন প্রডিউস হয়, ঠিক আছে। যাই হোক, এই জিনিসটা তোমরা আশা করি তোমরা জানো, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সো এখন দেখো, তারপরে আমরা এই জিনিসগুলো তোমাকে যদি দেই, যেমন ধরো তোমাকে যদি আমি দেই যে অ্যালুমিনিয়ামকে আমি দিলাম, অ্যালুমিনিয়ামকে দেওয়ার পরে HCl আমি দিলাম, HCl দেওয়ার পরে দেখা যাবে যে AlCl3 উৎপন্ন হবে প্লাস H2 উৎপন্ন হবে। এখন তুমি বলতে পারো, ভাই এখানে শুধুমাত্র অ্যালুমিনিয়াম, গেলিয়াম, তারপরে INTI, শুধুমাত্র এরা কেন এই বিক্রিয়াগুলো দিবে, এরা ছাড়া অন্যরা কি এই বিক্রিয়া দিতে পারে না পি ব্লকের? না, অন্যরা দিতে পারবে না। কেন আমি বলি, দেখো অ্যালুমিনিয়াম এখানে কি করছে, অ্যালুমিনিয়াম এখানে যে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করছে, এবং অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে সেই প্রতিস্থাপন করতে পারে যে ধাতু ব্যতীত অন্য কেউ অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করতে পারে না। আপাতত মনে রাখো,
ব্যতিক্রম থাকতে পারে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। বাট ধাতুর একটা কমন কাজ হচ্ছে, যেমন আমি যদি সোডিয়াম ধাতুকে নিই, সোডিয়াম ধাতুকে নেওয়ার পরে যদি আমি HCl দিই, তাহলে দেখা যাবে যে NaCl ফর্ম হইতেছে প্লাস H2 ফর্ম হইতেছে। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস এদিকে যে সোডিয়াম আছে, যে সোডিয়ামটা এই অ্যাসিডের হাইড্রোজেন যে পরমাণু আছে সেই পরমাণুকে তুলে দিছে। সো এটা একটা ধাতুর একটা ক্যারেক্টার, যে এই ধাতুটা অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে দেয়। সো দ্যাটস ওয়াই এখানে যে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুটা প্রতিস্থাপন করতেছে, এই ধাতুটা যদি পি ব্লকে থাকে তাইলেও সে প্রতিস্থাপন করবে, যদি ডি ব্লকে থাকে তাইলেও সে প্রতিস্থাপন করবে, যদি দুনিয়ার যে কোনো জায়গায় থাকুক না কেন সে প্রতিস্থাপন করবে। সো দ্যাট মিনস এদিকে অ্যালুমিনিয়াম করতেছে, গ্যালিয়াম করতেছে, যারা ধাতু শুধুমাত্র তারা করতেছে। আচ্ছা, তারপরে দেখো আমরা এখানে সামনে যাইতেছি যে আমরা যদি বোরনের সাথে বিক্রিয়া করাই জারণধর্মী HNO3 এর বিক্রিয়া, তখন বোরিক অ্যাসিড উৎপন্ন হয়। অ্যালুমিনিয়ামের সাথে বিক্রিয়া করালে তারা অ্যালুমিনিয়াম নাইট্রেট উৎপন্ন করে। আচ্ছা, তো অম্লধর্মী অক্সাইড গঠন, এটা আমি বলি তোমাকে, এই জিনিসটা আমরা বলি, এই জিনিসটা নিয়ে হয়তো আমরা সামনে আরেকটা লেকচার আমার দিতে হইতে পারে, যে অক্সাইড এটাও একটা পর্যায়ভিত্তিক ধর্ম। অক্সাইড আমরা যত বাম দিকে থাকবো, দেখো আমরা যত বাম দিকে থাকবো, বাম থেকে যত ডান দিকে যাব, তাদের অক্সাইড সমূহ কি বললাম, তাদের অক্সাইড সমূহ তত কি হইতে থাকবে, তাদের অক্সাইড সমূহ তত অম্লীয় হইতে থাকবে, অ্যাসিডিক হইতে থাকবে। অর্থাৎ আমি যদি বাম দিকের একটা অক্সাইড লিখি, বাম দিকের একটা যদি অক্সাইড লিখি, যেমন ধরো যে সোডিয়াম অক্সাইড Na2, এটা হচ্ছে ক্ষারীয়। আবার ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে কি তোমার ক্ষারীয়। অ্যালুমিনিয়াম অক্সাইড যদি লিখি তাহলে এটা হচ্ছে উভধর্মী, অর্থাৎ ক্ষারীয় থেকে আস্তে আস্তে অ্যাসিডিক হইতেছে, বাট তাদের মাঝখানে একটা ইন্টারমিডিয়েট ফেজ আছে। তারপরে সিলিকনের অক্সাইড যদি বলি SiO2, তাহলে এটা হচ্ছে কি অম্লীয়। ফসফরাসের অক্সাইড যদি বলি PO3, এটা হচ্ছে কি তোমার P2O5, এটা হচ্ছে কি তোমার অম্লীয়। সো বা Cl2O7 আমি যদি বলি অধাতুর, অর্থাৎ অধাতুর যেই অক্সাইড, সেই অক্সাইড হচ্ছে কি অম্লীয়। অর্থাৎ মেন কথা হচ্ছে আমরা বাম থেকে যত ডান দিকে যাই, পর্যায়বৃত্তিকভাবে সেই অক্সাইডের ধর্মটা চেঞ্জ হয়, সে ক্ষারীয় থেকে আস্তে আস্তে অ্যাসিডিক হইতে থাকে। সো এই জিনিসটা এখানে লিখছে যে বোরনের অক্সাইড কিন্তু অম্লীয় হবে, কারণ এটা কিন্তু পি ব্লকে পড়ছে, বাম থেকে ডান দিকে গেছে। সো বোরনের অক্সাইড অম্লীয়, তাই B2O3 যেহেতু সে অম্লীয়, সেহেতু সে পানির সাথে বিক্রিয়া করে বোরিক অ্যাসিড উৎপন্ন করবে। যেমন B2O3 এর সাথে যদি H2O দেও, তাহলে HBO2 উৎপন্ন হবে কম পানি সহ, আর যদি বেশি পানি দাও তখন H3BO3 উৎপন্ন হবে বেশি পানি সহ, তারপরে আরও অনেক কিছু দিতে পারে। আচ্ছা, এখন হচ্ছে উভধর্মী অক্সাইড গঠন। সো উভধর্মী অক্সাইড মানে এটা অ্যাসিড ক্ষার সবার সাথে বিক্রিয়া করবে। উভধর্মী অক্সাইড মানে কি, এটা অ্যাসিড ক্ষার সবার সাথে বিক্রিয়া করবে। তাহলে উভধর্মী যে অক্সাইড, অ্যালুমিনিয়ামের উভধর্মী অক্সাইড আছে আমি বলছি Al2O3, তাহলে এইটা যদি উভধর্মী হয়, দ্যাট মিনস এটা অ্যাসিডের সাথে, দেখো একটা জিনিস উভধর্মী, তার মানে তার মধ্যে অ্যাসিডের ক্যারেক্টারও আছে, ক্ষারের ক্যারেক্টারও আছে। কারণ অ্যাসিডের ক্যারেক্টারকে আমি বলি, অ্যাসিডের ক্যারেক্টার হচ্ছে সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। আবার ক্ষারের ক্যারেক্টার কি, সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এখন Al2O3-কে অ্যাসিডের সামনে দেওয়া হয়েছে, সে লবণ এবং পানি উৎপন্ন করছে। আবার Al2O3-কে ক্ষারের সামনে দেওয়া হয়েছে, সে লবণ এবং পানি উৎপন্ন করছে। দ্যাট মিনস অ্যাসিডের সামনে দেওয়ার সময় যখন আমি অ্যাসিডের সাথে বিক্রিয়া করতে দিচ্ছি, তখন সে একটা ক্ষার হিসেবে আচরণ করছে, বলেই লবণ এবং পানি পাইছি, প্রশমন বিক্রিয়া পাইছি। আবার এখানে একটা ক্ষার ছিল, সেটার মধ্যে আমি Al2O3 দিছি, বাট সে কি করছে, এখন লবণ এবং পানি উৎপন্ন করছে, তার মানে সে এখন অ্যাসিড হিসেবে কাজ করছে। সে অ্যাসিড হিসেবে কাজ করছে বলে এখানে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়েছে, মানেই এখানে হচ্ছে তোমার লবণ এবং পানি উৎপন্ন হয়েছে। আচ্ছা, ধাতব ক্লোরাইড ও নাইট্রাইডের তোমার এরকম ক্লোরাইডের আদ্র, অ্যালুমিনিয়ামের ক্লোরাইড এবং নাইট্রাইডের কি হয়, আদ্র বিশ্লেষণ ঘটে। আচ্ছা, AlCl3 ডাইমার অণু Al2Cl6 কেন গঠন করে, আমরা সংকরায়ন যখন পড়াইতেছিলাম তখন সেই জিনিসটা আমরা পড়ায় আসছি। আচ্ছা, অ্যাসিড আর হাইড্রোজেন আয়নকে প্রতিস্থাপন করতে পারে, এটা আমরা দেখছি একটু আগে। অ্যাসিড আর হাইড্রোজেন আয়নকে কেন প্রতিস্থাপন করতে পারে, কারণ তাদের ধাতুগুলোর একটা ক্যারেক্টার। আচ্ছা, জারণধর্মী অ্যাসিড সহ বিক্রিয়া, যদি জারণধর্মী অ্যাসিড দাও, যেমন জারণধর্মী অ্যাসিড হচ্ছে তোমার HNO3, জারণধর্মী অ্যাসিড। তো জারণধর্মী অ্যাসিড যদি আমরা দিই, তখন জারণধর্মী অ্যাসিড দেওয়ার পরে আলটিমেটলি তারা ওই বোরন কিংবা অ্যালুমিনিয়াম তারা বিক্রিয়া করে। আচ্ছা, সো জারণধর্মী অ্যাসিডটা কি, জারণধর্মী অ্যাসিডটা হচ্ছে যে HNO3 যদি আমরা দিই, তখন কি করবে, HNO3 ভেঙে গিয়ে, দেখো এটার মধ্যে NO3 আছে। তোমরা যদি SSC আর 9th চ্যাপ্টার ভালো বোঝা থাকে বা আমার ভিডিওগুলো দেখা থাকে, তখন তুমি বুঝতে পারবে এটা কীভাবে। SSC অল প্লেলিস্ট কুইক অনলাইন স্কুল লিখে সার্চ দিবা, চ্যানেলে ঢুকার পরে SSC অল ভিডিওস প্লেলিস্টে যাবা, SSC চ্যাপ্টার 9-এর কেমিস্ট্রির ভিডিওগুলো দেখবা। HNO3 যদি থাকে, সেটা ভেঙে আলটিমেটলি হবে হচ্ছে তোমার NO2
নাইট্রাইট ভেঙে NO2 আর একটা অক্সিজেন হয়, অক্সিজেনের মধ্যে একটা পানির সাথে বিক্রিয়া করে H2O হয়, আর একটা হচ্ছে তোমার জায়মান অক্সিজেন উৎপন্ন করে। এখন তুমি বলতে পারো যে হ্যাঁ হোয়াট জায়মান অক্সিজেন কি বা হোয়াট ইজ ন্যাসেন্ট অক্সিজেন, এটার ইংলিশ নামটা হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেনটা কি? ন্যাসেন্ট অক্সিজেন, ন্যাসেন্ট অক্সিজেনটা কি ভাই? দেখো ন্যাসেন্ট অক্সিজেন মানে, ন্যাসেন্ট অক্সিজেন বা জায়মান অক্সিজেন মানে, দেখো নর্মালি অক্সিজেন কিন্তু খুব ইলেকট্রোনেগেটিভ একটা কম্পাউন্ড, এটার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, কারণ এটা বাম থেকে তুমি যত ডানে যাবা তড়িৎ ঋণাত্মকতা তত বাড়বে, অথবা ইলেকট্রন আসক্তিও তত বাড়বে। সো বাম থেকে যদি আমি তুলনা করি, সেই ক্ষেত্রে যদি তুলনা করি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেন খুব ইলেকট্রোনেগেটিভ একটা কম্পাউন্ড এবং ইট নিডস অক্সিজেন, ইট নিডস ইলেকট্রন, ঠিক আছে? তো এটার ইলেকট্রন দরকার। এবং অক্সিজেনগুলো কী হয়, প্রকৃতিতে কিন্তু তুমি কখনোই অক্সিজেনকে কী হিসাবে পাবা না, একা অক্সিজেন পরমাণু হিসেবে পাবা না। তুমি যদি প্রকৃতির এই যে আশেপাশে পরিবেশের আশেপাশে অক্সিজেন আছে, তুমি যদি তাদেরকে নিয়ে আসো, তাহলে দেখবো যে সেই অক্সিজেন হচ্ছে O2 আকারে আছে। এখন ভাই সেই অক্সিজেনটা O2 আকারে থাকার মানে কি, মিনিংটা হচ্ছে যে অক্সিজেন কখনোই একা পরমাণু হিসেবে থাকতে পারে না, কারণ তার ইলেকট্রনের প্রতি অনেক বেশি আসক্তি, তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি। সো সে সামহাও কোনোভাবে যদি একা অক্সিজেন পরমাণু হিসেবে বের হয়ে যায়, সে চাইবে যার তার কাছ থেকে পারুক সে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলতে, কারণ তার টার্গেট হচ্ছে অ্যাকচুয়ালি একা থাকতে পারে না, ব্যাপারটা এরকম না, তার টার্গেট হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করা, এবং সেই টেন্ডেন্সিটা তার মধ্যে বেশি, কারণ তার ইলেকট্রোনেগেটিভিটিটা বেশি। তো তার টার্গেট অক্সিজেন, একটা অক্সিজেন পরমাণুকে যদি তুমি একলা ছেড়ে দাও, সে যা পাবে তার কাছ থেকে ইলেকট্রন নিয়ে আসবে টান দিয়ে। সো এই জন্যে বলা হয় সে যদি ইলেকট্রনটাকে টান দিয়ে নিয়ে আসবে, তার মানে কি ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করা মানে প্রসেসটার নাম, ইলেকট্রন গ্রহণ করা মানে কি প্রসেসটার নাম বিজারণ। বিজারণ মানে কি, সে ব্যক্তি হিসেবে কি জারক, সো সে তীব্র জারক হিসেবে তখন কাজ করবে। পরে আসছে কিন্তু শুরুর দিক থেকে। সো এই জন্য এটাকে বলা হয় জায়মান অক্সিজেন, যে এটা যখনই অক্সিজেনটা আসে একা অক্সিজেন হিসেবে আসে, তার টার্গেটেই থাকে সামহাও কারো কাছ থেকে ইলেকট্রন নিয়ে আসে। যদি আরও একটা অক্সিজেন পায়, তার সাথে বন্ড ফর্ম করে তার অষ্টক পূরণ করে ফেলে। সো দ্যাটস ওয়াই প্রকৃতিতে নর্মালি অক্সিজেনটা O2 আকারে থাকে, নট সিঙ্গেল অক্সিজেন অ্যাটম হিসেবে থাকে। সো দেখা যায় কি যে HNO3 যখন ভাঙে, তখন একটা সিঙ্গেল অক্সিজেন উৎপন্ন হয়ে যায়, এটা হচ্ছে একটা প্রবলেম, ন্যাসেন্ট অক্সিজেন উৎপন্ন হয়ে যায়। সো এই ন্যাসেন্ট অক্সিজেনটা যখন উৎপন্ন হয়, আমি যদি সেখানে যদি বোরনকে দিই, তখন নর্মালি বোরন কী করতে চায় না, ইলেকট্রন দান করতে চায় না, বাট অক্সিজেনের সামনে যদি পড়ে, অক্সিজেন জোর করে হলেও ইলেকট্রন নিয়ে যাবে। তো দ্যাটস ওয়াই অক্সিজেন কী করে, তার কাছ থেকে জোর করে ইলেকট্রন নিয়ে যায়। সো আলটিমেটলি দেখা যায় যে B2O3 উৎপন্ন হয়। B2O3 কেন ভাই, এখান থেকে যদি অক্সিজেন নিয়ে যায়, একটা বোরন থেকে দুইটা অক্সিজেন নিয়ে গেল, একটা বোরন থেকে তোমার তিনটা অক্সিজেন নিয়ে গেল, এখন একটা যে অক্সিজেন আছে তার তো ইলেকট্রন দরকার দুইটা, তাহলে সে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করলো। তারপরে এরকম যদি দুইটা বোরন ছয়টা ইলেকট্রন দান করে, তাহলে তিনটা অক্সিজেন এরকম হতে পারবে। দ্যাটস ওয়াই B2O3 ফর্ম করে। তারপর দেখো B2O3 যদি আমরা পানিতে দিই, তাহলে তারা কি উৎপন্ন করবে, বোরিক অ্যাসিড উৎপন্ন করবে। আচ্ছা, অ্যালুমিনিয়ামের সাথেও এরকম বিক্রিয়া ঘটে, অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয়, কারণ এই যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনের সামহাও কি দরকার, ইলেকট্রন দরকার। সো অ্যালুমিনিয়াম ইলেকট্রন নর্মালি দান করতে চায় না, তারপর ইলেকট্রন দান ঘটায় এসে, কারণ তার ইলেকট্রন দরকার, নিয়ে যায়, ইলেকট্রন নিয়ে গিয়ে সে হয়তো তোমার 2-, এটা হয় 3+। সো আলটিমেটলি সমতা যদি করো, তাহলে এটা দুইটা Al হয়, তার তিনটা O হয়, তারপরে Al3+ আর O2-, তাদের মধ্যে যেহেতু একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ, তাদের মধ্যে একটা আকর্ষণ শক্তি থাকে, আকর্ষণ শক্তির কারণে একটা বন্ড ফর্মিং, তারা একটা অ্যাট্রাকশন ফোর্সের কারণে তারা আয়নিক বন্ধন গঠন করে। আচ্ছা, তো পি ব্লকের গ্রুপ 14 এর মৌলসমূহের রাসায়নিক ধর্ম সব জায়গায় সেম, বাট একটা অক্সাইড যে এই যে বলতেছিলাম SnO2 এবং PbO, এই দুইটা খুব ইম্পর্টেন্ট, যে এদেরকে বলা হয় উভধর্মী অক্সাইড। Al2O3 মতো অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। আচ্ছা, তারপরে দেখো কার্বনের সাথে যদি হাইড্রোজেন অ্যাড করে, তাহলে মিথেন উৎপন্ন হয়। সিলিকনের সাথে হাইড্রোজেন করলে SiSO4 উৎপন্ন হয়। এগুলো তোমরা পারবা। যদি তুমি ওই যে কোনো একটা সাথে কার্বনের সাথে তুমি ক্লোরিনকে বিক্রিয়া ঘটাও, CCl4 উৎপন্ন হবে। সিলিকনের সাথে তুমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাও, Cl2, তাহলে কি হবে, SiCl4 উৎপন্ন হবে। ঠিক আছে, SiCl4। এখানে অবশ্যই সমযোজী বন্ধন গঠন হবে তাদের অষ্টক পূরণের জন্য। এই জিনিসগুলো তো তোমরা ক্লাস SSC-তে পড়ে আসছো। তাদের পানির সাথে দিলে তারা নর্মালি অনেক সময় ওয়াটার গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, এক একটা উৎপন্ন করে, PbO2 উৎপন্ন করে, এগুলো উৎপন্ন করে। সো এগুলো দেখলেই পারবা তোমরা নিচের দিকে।
এখানে আর দেখানোর মতো কিছু নাই। আসো এখন অক্সিজেন সহ বিক্রিয়া, এই দেখো SnO2 এবং PbO কে যে আমরা বলতেছিলাম যে SnO2 আর PbO হচ্ছে উভধর্মী, এইটা যে উভধর্মী তাদের প্রমাণ হচ্ছে সেটা। পরীক্ষা যদি আসে যে তারা উভধর্মী প্রমাণ করো, তুমি এই দুইটা বিক্রিয়া দেখাই দিলেই এনাফ যে তারা উভধর্মী, এটার প্রমাণ হচ্ছে তারা অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, ক্ষারের সাথেও বিক্রিয়া করে। যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তারা নিজেরা ক্ষার হিসেবে আচরণ করে, যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তারা অ্যাসিড হিসেবে আচরণ করে। দেখো SnO2 এটা HCl এর সাথে বিক্রিয়া করে SnCl4 উৎপন্ন করে, এটা ক্ষার হিসেবে, এটা এই এই যে অ্যাসেন আছে সেই অ্যাসেন কি করে অ্যাসিডের হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করে দেয়। SnCl4 লবণ উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়। SnO2 কে যদি ক্ষারের সাথে বিক্রিয়া ঘটায় তখন Na2SnO3 সোডিয়াম স্ট্যান্ডার্ড উৎপন্ন হয়, এটাও লবণ প্লাস পানি। তখন ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতেছে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করতেছে। দ্যাট ইজ কি এমফিপ্রোটিক নাকি কি জানি একটা। আচ্ছা, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ কেন, নেক্সট লেকচারে বুঝাবো। এখানে আসো, হ্যাঁ এখানে আরও কিছু কোশ্চেন, এই যে অনুধাবনমূলক এই কোশ্চেনগুলো আমরা নেক্সট লেকচারে বুঝাবো। যে CCl4 পানিতে আর্দ্র বিশ্লেষিত হতে পারে না, কিন্তু SiCl4 কেন পানিতে আর্দ্র বিশ্লেষিত হয়। দেন হচ্ছে আমরা আসো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, সেটা হচ্ছে নিকটুজেন্স। গ্রুপ 15 এর 6টি মৌল, যেমন তোমার গ্রুপ 15 যারা মৌল আছে, সোডিয়াম না, নাইট্রোজেন, তারপর ফসফরাস, তারপরে হচ্ছে তোমার আর্সেনিক্স, এদেরকে একসাথে বলা হয় নিকটুজেন্স। নিকটুজেন্স কেন বলা হয়, কারণ এই নিকটুজেন্স শব্দের অর্থ হলো শ্বাসরোধকারী গ্যাস। গ্রুপ 15 এর প্রথম মৌল নাইট্রোজেন একটি শ্বাসরোধকারী গ্যাস হয়, এই গ্রুপের সব মৌলকে নিকটুজেন্স নামে পরিচিত। খুব ইম্পর্টেন্ট কথা, পুরা গ্রুপটাকে নাম দেওয়া হয়েছে নিকটুজেন্স, শ্বাসরোধকারী গ্যাস, বাট শ্বাসরোধকারী গ্যাস হিসেবে কাজ করে কে, শুধুমাত্র নাইট্রোজেন। খুব ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল নাইট্রোজেন গ্যাস, তাই নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যমে হিসেবে ব্যবহৃত হয়। কেন হয় নেক্সট লেকচারে আমরা বোঝাবো। তারপরে আমরা যাই, এখানে দেখো কিছু রিয়াকশন, এই রিয়াকশনগুলো আশা করি তোমরা এখন পারবা। যে আমরা যদি নাইট্রোজেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া করাই তাহলে NCl2 উৎপন্ন হবে, নাইট্রোজেন ক্লোরাইড বা ফসফরাস ক্লোরাইড। ফসফরাস ক্লোরাইডের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইডও হয়, কেন হয় সেগুলোর ব্যাখ্যা আমরা নেক্সট লেকচারে পড়বো। এরা অক্সাইড ফর্ম করে, যেমন নাইট্রোজেন অক্সাইড আছে না, নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে, জানো কিনা নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে। কই, এই দেখো নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে, খুব ইম্পর্টেন্ট, মেডিকেল এডমিশনের জন্য এখান থেকে অবজেক্টিভ আসে। নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে। দেখো প্রথম অক্সাইডটার ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেনের যোজনী থাকে 1, অক্সিজেন যোজনী 2, তাহলে 1 আর 2 পরিবর্তন করে দেয়, আসে হচ্ছে N2O, যেটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড। তারপরে দেখো NO, এটা যোজনী থাকে 2, এটা যোজনী থাকে 2, কাটাকাটি যায়, আলটিমেটলি NO থাকে, নো, এটাকে বলা হয় নাইট্রিক অক্সাইড। এটা কি বলা হয়, নাইট্রিক অক্সাইড। তারপরে দেখো আস্তে আস্তে তোমার নাইট্রিক অক্সাইড আসে, তারপরে নাইট্রোজেন ট্রাই অক্সাইড আসে, নাইট্রোজেনের যোজনী 3 হয়, তারপর নাইট্রোজেনের যোজনী 4 হয়, যেটাকে বলা হয় ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড বা নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। অপরদিকে ফসফরাসের দেখো খুব ভালো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে ফসফরাসের 2টি স্থায়ী অক্সাইড মাত্র পাওয়া যায়, একটা হচ্ছে ফসফরাস ট্রাইঅক্সাইড আর একটা হচ্ছে ফসফরাস পেন্টাঅক্সাইড। ফসফরাস ট্রাইঅক্সাইড মানে ফসফরাস P2O3 আর ফসফরাস পেন্টাঅক্সাইড মানে P2O5। আচ্ছা, নাইট্রোজেনের যে অক্সাইডগুলো আছে তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট মেডিকেল এডমিশনের জন্য, যে নাইট্রাস অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড হচ্ছে গ্যাস নিরপেক্ষ, অপর অক্সাইড সমূহ হচ্ছে অম্লধর্মী আর পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে। খুব ইম্পর্টেন্ট যে নাইট্রিক, অনেক সময় পরীক্ষা আসতে পারে মেডিকেল এডমিশনে, যে এখানে যে নাইট্রিক অক্সাইড আছে বা নাইট্রাস অক্সাইড আছে তারা কি নিরপেক্ষ, অম্লীয়, অ্যাসিডিক, উভধর্মী। কি দিবা, নিরপেক্ষ। এছাড়া বাকি যে নাইট্রোজেনের অক্সাইডগুলো আছে তারা কি হচ্ছে তোমার অম্লীয়। আচ্ছা, অ্যাসিড অ্যানহাইড্রেট যেমন P2O5 কম সংখ্যক পানি অনুসহ গঠন করলে মেটাফসফরিক, কম থাকলে মেটা, বেশি থাকলে অর্থ। ঠিক আছে, যদি বেশি হয় তাহলে সেটাকে বলা হয় অর্থ। অর্থ তো আমরা সবসময় বেশি বেশি চাই, টাকা বেশি বেশি চাই, সো অর্থ। হাইড্রাইড গঠন করে তারা, যেমন সোডিয়াম হাইড্রোজেনের সাথে হাইড্রাইড গঠন করে অ্যামোনিয়া ফর্ম করে। ফসফরাসও হাইড্রাইড গঠন করে, বাট ফসফরাস সরাসরি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে না, ফসফরাস বিক্রিয়া করে হচ্ছে তোমার আলটিমেটলি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তারা ফসফেন উৎপন্ন করে। এখন এইদিকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এবার সেম গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও নাইট্রোজেন কেন N2 ফর্ম করে, ফসফরাস কেন P4 ফর্ম করে, এটা আমরা নেক্সট লেকচারে বুঝবো। তারপর নিচের দিকে আসো, এই NH3 এবং PH3 দুইটা একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও PH3 অপেক্ষা NH3 অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে, কেন করে আমরা নেক্সট লেকচারে বুঝবো। আচ্ছা, তারপরে দেখো, তারপরে এখানে হচ্ছে তোমার NCl3 আর্দ্র বিশ্লেষিত, NCl3 আর্দ্র বিশ্লেষিত হয় না, বাট কি জানি PCl3 আর্দ্র বিশ্লেষিত হয় নাকি NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, এরকমই NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না, বাট NCl3 আর্দ্র বিশ্লেষিত হয়, কেন হয় নেক্সট লেকচারে বুঝবো। ঠিক আছে, তারপরে দেখো গ্রুপ 16 আরও একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, OF2 গঠিত হলেও OF4 ও OX6 গঠিত হয় না, কেন গঠিত হয় না নেক্সট লেকচারে পড়বো।
তারপরে আসো নিচের দিকে আসো যে হাইড্রেট সময় এটা আছে হাইড্রেটের প্রকৃতি হচ্ছে অম্লরূপে H2O। হাইড্রেটের প্রকৃতি আমরা দেখতে পারতেছি, এটা আমরা ব্রস্টিলাউরি মতবাদ যখন পড়বো তখন বুঝতে পারবো। ধাতব অক্সাইড ও সালফাইড গঠন, এখানে অক্সাইড গঠন করতেছে, সালফাইড গঠন করতেছে, এই জিনিসগুলো তার দেখে লাভ নাই। অধাতব অক্সাইড অম্লধর্মী, অধাতব অক্সাইড কি অম্লধর্মী আগেই বলছি। অধাতব অক্সাইড অম্লধর্মী প্রমাণ কি? অধাতব অক্সাইডকে তুমি পানির সাথে বিক্রিয়া করো, তারা অ্যাসিড উৎপন্ন করবে। যেমন সালফার ডাইঅক্সাইডকে পানির সাথে বিক্রিয়া করে সালফিউরাস অ্যাসিড উৎপন্ন হয়। সালফার ডাইঅক্সাইড, সালফার তো অধাতু, তাহলে অধাতুর অক্সাইড অম্লধর্মী। পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করবে। তারপরে সেরিলিয়ামের ক্ষেত্রেও সেম, হ্যালাইড গঠন, তারা হ্যালাইড গঠন করে, ঠিক আছে। পি ব্লকের মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলিও ব্যবহার, তোমরা বইটা দাগায় নিতে পারো, এখন সাথে সাথে মেডিকেল এডমিশনের পড়াটা হয়ে যাবে একাডেমিকের পাশাপাশি। দেখো পি ব্লকের মৌলসমূহের ক্ষেত্রে কী হয়, গ্রুপ 17 মৌলগুলো সাধারণ তাপমাত্রায় দ্বিপরমাণবিক অবস্থায় থাকে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের বর্ণের গাঢ়তা ও ভৌত অবস্থা পরিবর্তিত হয়। ফ্লুরিন ফিকে হলুদ গ্যাস, ক্লোরিন হচ্ছে কি সবুজাভ হলুদ গ্যাস, ব্রোমিন লাল বর্ণের তরল ও আয়োডিন হচ্ছে গাঢ় বেগুনি কঠিন পদার্থ। গ্রুপ 17 মৌলসমূহ বা হেলোজেন সমূহের ভৌত অবস্থায় এদের আণবিক ভরের উপর নির্ভর করে। এই জিনিস আমরা পরে আসছি, যে উপর থেকে যদি আমরা নিচে যাব F2Cl2, এটা আমরা পরে আসছি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের ক্ষেত্রে, যে F2 দেন Cl2 দেন Br2 দেন I2, এটা আমরা উপর থেকে যত নিচে যাব তাদের আণবিক আকর্ষণ বলের মান তত বাড়তে থাকবে, কারণ তাদের ভ্যান্ডারওয়েলস ফোর্স তত বাড়ে, এবং ভ্যান্ডারওয়েলস ফোর্সটা মেইনলি ডিপেন্ড করে তাদের ভরের উপরে। উপর থেকে নিচে গেলে নর্মালি ভর বাড়তে থাকে, দ্যাটস ওয়াই ভ্যান্ডারওয়েলস ফোর্স বাড়ে। ভ্যান্ডারওয়েলস ফোর্স বাড়া মানে তাদের মধ্যকার আকর্ষণ শক্তি বেড়ে যাওয়া। সো আলটিমেটলি উপর থেকে যত আমরা নিচে যাব তত দেখা যায় যে তারা আলটিমেটলি গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। একটা জিনিসের গলনাঙ্ক বেশি মানে সে কঠিনতম দিকের দিকে বেশি, আর একটা জিনিসের গলনাঙ্ক কম মানে সে গ্যাসিয়াস ফর্মের দিকে বেশি যায়। তো দেখা যায় যে আয়োডিনগুলোর মধ্যে এতটা ফোর্স থাকে, ভ্যান্ডারওয়ালস ফোর্স এতটা বেড়ে যায় যে তারা কঠিন রূপ নেয়। ব্রোমিন আর ক্লোরিনের ক্ষেত্রে দেখা যায় তারা তরল থাকে, ব্রোমিনের ক্ষেত্রে দেখা যায় তারা তরল থাকে, এবং ফ্লুরিনের ক্ষেত্রে মোটামুটি তারা গ্যাস থাকে। হেলোজেন্স কাদেরকে বলা হয় তোমরা জানো, হেলোজেন্স হচ্ছে লবণ উৎপন্ন করে, এবং হেলোজেনগুলোর মধ্যেও কিন্তু হেলোজেন একটা যৌগ গঠিত হয়, অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি যার কম ইলেকট্রোনেগেটিভিটি যার বেশি এরকম গঠিত হয়। দেখো এদিকে আয়োডিন আর ফ্লুরিনের মধ্যে একটা যৌগ গঠিত হয়েছে যেমন IF5। কেন এই জিনিসটা গঠিত হওয়া সম্ভব সেটার কারণ হচ্ছে তাদের ফ্লুরিন, ক্লোরিন, দেন ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিনের কথা যদি চিন্তা করি, উপর থেকে যত নিচে নামবো ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা তত কমতে থাকবে। তড়িৎ ঋণাত্মকতা তত কমতে থাকার মানে হচ্ছে আমি যদি এখানে চিন্তা করি এই F আর AI তারা বিক্রিয়া করতে পারবে, কারণ তার ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি, অর্থাৎ থেকে নেগেটিভ ধরা যায়, এটার ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম। সো এটা হচ্ছে মোটামুটি পজিটিভিটির দিকে বেশি। সো একটা মোটামুটি পজিটিভ, একটা মোটামুটি নেগেটিভ। সো আলটিমেটলি তারা বিক্রিয়া করতে পারে IF5, আয়োডিন পেন্টাফ্লুরাইড, আয়োডিন হেপ্টাক্লোরাইড তারা গঠন করতে পারে, ঠিক আছে। এই জিনিসগুলো এই জিনিসগুলো আরও ডিটেলসে বুঝতে পারবা আমরা যখন HSC কেমিস্ট্রি সেকেন্ড পেপারে 3rd চ্যাপ্টারে যাব। তোমরা এখন দেখতে পারো 3rd চ্যাপ্টারের ভিডিওগুলো ফ্রিতে আছে। HSC কেমিস্ট্রি সেকেন্ড পেপারের প্লেলিস্টে যাইতে হবে আমাদের চ্যানেলে ঢোকার পরে, ওইখানে যাওয়ার পরে দেখতে পারবা, নিচ থেকে গেলে দেখবা। আচ্ছা এখন এখানে নিচের দিকে আসো, হাইড্রোজেন হ্যালাইড গঠন। হাইড্রোজেন হ্যালাইডগুলোর মধ্যে হচ্ছে তোমার হাইড্রা অ্যাসিডের শক্তিক্রম, এটা ইম্পর্টেন্ট। যে হাইড্রা অ্যাসিডের শক্তিক্রমের মধ্যে HI যে হাইড্রা অ্যাসিড HI, HBr, HCl, HF তাদের কোনটার হাইড্রা অ্যাসিড, তাদের কোনটার অ্যাসিডিটি বেশি এবং কোনটার অ্যাসিডিটি বেশি কোনটার অ্যাসিডিটি কম সেই জিনিসটা আমি তোমাদের বুঝাই দিতেছি। দেখো কোনটার অ্যাসিডিটি বেশি কোনটার অ্যাসিডিটি কম। ধরো আমি এখানে গঠন করলাম হচ্ছে তোমার হাইড্রোজেন, আমি দেখি ফ্লুরিনগুলোর সাথে সকল হেলোজেনগুলোর সাথে, যেমন ফ্লুরিন, ক্লোরিন, দেন আমার আছে ব্রোমিন, দেন আছে আয়োডিন, দেন আছে অ্যাস্টাটিন। আমি সবার সাথে হাইড্রোজেন অ্যাড করলাম, তাহলে আমি পাইলাম হাইড্রোজেন ফ্লুরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, দেন হাইড্রোজেন আয়োডাইড। সো এদের মধ্যে হাইড্রা অ্যাসিডগুলোর মধ্যে আমি কি বললাম যে হাইড্রা অ্যাসিডগুলোর মধ্যে কোনটা হচ্ছে বেশি অ্যাসিডিক, কার অ্যাসিডিটির ধর্মটা বেশি। এখন দেখো সেটাই বেশি অ্যাসিডিক হবে যে H+ যত তাড়াতাড়ি দান করতে পারবে, যত ইজিলি দান করতে পারবে। যত H+ দান করার টেন্ডেন্সি যার যত বেশি থাকবে সে তত বেশি অ্যাসিডিক। দেখো আর্হেনিয়াসের মতবাদ অনুযায়ী অ্যাসিড মানে কারা, যারা H+ দান করতে পারে। তাহলে আমি যদি বলি একটা বেশি অ্যাসিড, তীব্র অ্যাসিড আর একটা দুর্বল অ্যাসিড, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেম? ডিফারেন্স হচ্ছে যে তীব্র অ্যাসিড সে ইজিলি H+ দান করতে পারে বা H+ দান করার তার টেন্ডেন্সিটা বেশি, আর যে হচ্ছে তোমার আলটিমেটলি দুর্বল অ্যাসিড তার H+ দান করার টেন্ডেন্সি কম। সো আলটিমেটলি সে হচ্ছে দুর্বল অ্যাসিড।
সো এখন আমরা যদি হাইড্রোজেন আর ফ্লুইনের ক্ষেত্রে চিন্তা করি, হাইড্রোজেন আর ফ্লুইনের ক্ষেত্রে যদি চিন্তা করি, হাইড্রোজেনের আকার সেমই থাকতেছে, বাট ফ্লুইনের আকার ধরো যে এতটুকু। সো ফ্লুইন আর হাইড্রোজেন তারা ইলেকট্রন শেয়ার করতেছে, তো এইটা ধরো হাইড্রোজেন, এটা ধরো হচ্ছে কি তোমার ফ্লুরিন। সো দেন এভাবে যদি আমরা দেখি হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে আসে, তাহলে এটা হচ্ছে ধরো যে তোমার হাইড্রোজেন, এটা হচ্ছে ধরো যে তোমার হাইড্রোজেন, সরি হাইড্রোজেন সেমই থাকতেছে, বাট এটা হচ্ছে ধরো যে তোমার আয়োডাইড। সো আয়োডাইডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয়োডাইডের ক্ষেত্রে, আয়োডিনের ক্ষেত্রে দেখো এখন কোনটা বেশি অ্যাসিডিক হবে, যার H+ আকারে বের হয়ে যাওয়ার, অর্থাৎ হাইড্রোজেনটা ছুটে যাওয়ার টেন্ডেন্সি যার বেশি, সেই বেশি অ্যাসিডিক হবে। এখন এখানে যদি আমরা দেখি আয়োডিন আর এই হাইড্রোজেনের মধ্যকার দূরত্বটা অনেক বেশি, আয়োডিন আর হাইড্রোজেনের মধ্যকার দূরত্বটা অনেক বেশি। সো এদের আলটিমেটলি এই আয়োডিন এবং হাইড্রোজেনের এই যে মধ্যকার দূরত্ব বেশি, সেহেতু আয়োডিন এবং হাইড্রোজেনের মধ্যকার যে আকর্ষণটা, সে আকর্ষণটা কম। সো দ্যাটস ওয়াই আয়োডিনটা খুব ইজিলি ছুটে যাবে। সো আয়োডিনটা খুব ইজিলি ছুটে যাওয়া মানে H+টা তত ইজিলি ছুটে যাওয়া। সো আলটিমেটলি দেখা যায় যে এই HI এর অ্যাসিডিটি সব থেকে বেশি হয়, তারপরে HBr এর অ্যাসিডিটি, তারপরে HCl এর অ্যাসিডিটি, তারপরে HF এর অ্যাসিডিটি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখন আসো অক্সিজেন থেকে ফ্লুইন অধিক সক্রিয়, এটা দেখো। এখন আসো অসামঞ্জস্যতা বিক্রিয়া। অসামঞ্জস্যতা বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এটা সবাই মানে ওই 17 নম্বর গ্রুপে যারা আছে তারা হচ্ছে এই অসামঞ্জস্যতা বিক্রিয়াটা দেয়। অসামঞ্জস্যতা বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে নর্মালি আমরা দেখে আসছি যে জারণ বিজারণ বিক্রিয়া যখন ঘটে তখন একজনের জারণ ঘটে আর একজনের বিজারণ ঘটে, বাট কখনো কখনো সেম অ্যাটমের বা সেম অণুর দুইটা পরমাণুর একজনের জারণ ঘটে আর একজনের বিজারণ ঘটে। কখনো যদি এরকমটা হয় তখন আমরা বলি অসামঞ্জস্যতা বিক্রিয়া। যেমন ধরো এদিকে ক্লোরিন যখন পানির সাথে বিক্রিয়া করে, খুব ইম্পর্টেন্ট, ক্লোরিন যখন পানির সাথে বিক্রিয়া করে তখন আলটিমেটলি দুইটা প্রোডাক্ট উৎপন্ন হয়, একটা হচ্ছে HCl আর একটা হচ্ছে HOCl। সো এখানে যে ক্লোরিন আছে সেই ক্লোরিনের গুলার প্রত্যেকটা ক্লোরিনের জারণ মান হচ্ছে 0। সো দেখা যাচ্ছে যে এখানে বিক্রিয়া শেষে দুইটা ক্লোরিন আমরা পাচ্ছি, কিন্তু একটা ক্লোরিনের জারণ মান হচ্ছে -1 আর একটা ক্লোরিনের জারণ মান হচ্ছে +1। দ্যাট মিনস একটা ক্লোরিন আলটিমেটলি তোমার জারণ মান, একটা ক্লোরিনের জারণ মান কমছে আর একটা ক্লোরিনের জারণ মান বাড়ছে। দ্যাট মিনস এই বিক্রিয়ায় একটা ক্লোরিনের যেরকম বিজারণ ঘটছে আর একটা ক্লোরিনের জারণ ঘটছে, অর্থাৎ সেম অণুর পোর্শন তারা, কিন্তু তাদের একটা পরমাণুর জারণ ঘটে, একটা পরমাণুর কি ঘটে, বিজারণ ঘটে। দ্যাটস ওয়াই সেটাকে বলা হয় অসামঞ্জস্যতা বিক্রিয়া, কারণ এটা নর্মালি এটা ঘটে না। নর্মালি কি হয়, একজনের জারণ ঘটে, পাশের জনের কি ঘটে, বিজারণ ঘটে। এখন জারণ সংখ্যা ভিত্তিক জারণ বিজারণ কীভাবে আসলো এটা দেখার জন্য এসএসসির ভিডিও দেখতে হবে, যদি তোমার এসএসসির বেসিক না থেকে থাকে। ঠিক আছে, অবশ্যই এসএসসি অল ভিডিওস প্লেলিস্টে যাবা, গিয়ে দেখো এসএসসি চ্যাপ্টার 7 ভিডিও আছে কিনা। আচ্ছা তারপর নিচের দিকে যাও, এরকম। আচ্ছা গ্রুপ 18 মৌলসমূহের রাসায়নিক ধর্ম। গ্রুপ 18 মৌলসমূহ নর্মালি বিক্রিয়া করে না, বাট দেখা যায় যে জ্যানন ফ্লুরিনের সাথে মাঝে মধ্যে বিক্রিয়া করে। কেন করে এটা আমরা নেক্সট লেকচারে দেখব। ঠিক আছে, ওকে, তো আজকে লেকচার এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।